নিজহারাটা মায়া বুড়া জামাই কাছে বাবা আমায় দিছে বিয়া বুড়ার কাশিতে যায় লুঙ্গি খুলিয়া রে বুড়ার কাশিতে যায় লুঙ্গি খুলিয়া আমি নিজহারাটা মায়া বুড়া জামাই কাছে বাবা আমায় দিছে বিয়া। আসলে স্যার আপনি তো জানতেন, তাই আর দাঁড়াই নাই। একদম চুপ, কোনো কথা বলবা না। যাও, টেবিলের উপর উঠে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকো। স্যার এক্সপ্লেন চাই নাই। উফ, একবার এদিকে পড়ে যেতে যাচ্ছি, একবার ওইদিকে। নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, উল্লুক, হনুমান, বজ্জাত, খবিশ, কুত্তা, বিল্লি ইচ্ছা করতেছে তোর বই খাতা সব গলায় ঝুলিয়ে দিয়ে উগন্ডা পাঠিয়ে দিতে। আমার মতো একটা বাচ্চা মেয়েকে শাস্তি দিতে তোর বিবেকে লাগে না? দাঁড়াতে দাঁড়াতে আমার পায়ে পুরো ব্যথা হয়ে গেছে। এক পায়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় নাকি, তাও আবার কান ধরে। ঘন্টা বাজার পর যে বসে যাব। বসতেছো কেন? আমি বসতে বলেছি তোমায়? স্যার ঘন্টা তো বেজে গেছে, তাই ভাবলাম। তো আমি আছি এখনো ক্লাসে, রাইট? সরি স্যার। তুই ক্লাসে থাকলে কি হইছে? তোকে কি আমি কোলে নিয়ে নাচবো? নেক্সট যেন এমন না হয়। ওকে স্যার, হবে, আলবাত হবে। দেখি তুই কি করিস, শয়তান একটা। স্যার চলে গেলেন আর আমিও বসে পড়লাম। আমার এক পা আজকে শেষ। কলেজ ছুটি হওয়ার পর প্রতিদিনকার মতো আমি আর জিহা রিক্সা করে যাচ্ছিলাম। হঠাৎ করে একটা জিনিস চোখে পড়ল। রাস্তার পাশে তাকাতেই দেখি রাহাত স্যার একজন বৃদ্ধ মহিলার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে আর হেসে হেসে কথা বলতেছে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। যতক্ষণ পর্যন্ত রিক্সা থেকে ওনাদেরকে দেখা যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত তাকিয়েছিলাম। সত্যি মানুষটা অনেক ভালো। মানুষ কতটা ভালো হলে এমন মানসিকতার পরিচয় দিতে পারে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আম্মি রান্না করতেছে। কিন্তু এই অসময়ে রান্না করতেছে কেন? কেউ আসবে নাকি? তানহা আর রহিমা সবকিছু পরিপাটি করতেছে। আমার মাথায় কিছুই ঢুকতেছে না। যাই আম্মিকে জিজ্ঞেস করে দেখি, কি ব্যাপার আম্মি, এই সময় তুমি রান্না করতেছো? তাও এত কিছু, কেউ আসবে নাকি? আসবে তো, স্পেশাল মেহমানরা আসবে আজকে। তা কে সে তোমার স্পেশাল মেহমানরা শুনি? তোমার বেশি শুনতে হবে না, যাও খেয়ে দিয়ে রুমে গিয়ে রেস্ট নাও। হ্যাঁ, না বললে নাই। আমার এত ঠেকা পড়ে নাই তোমার মেহমানদের লিস্ট শুনতে। ধুর বাবা, আমি কিছু বললো না কেন? আচ্ছা তানহাকে একটু একটু ট্রাই করে দেখি কিছু বলে কিনা। এই তানহা শোন না, তোর জন্য কিছু চকলেট নিয়ে আসছি, লাগবে? সত্যি লাগবে, অবশ্যই লাগবে আমার লক্ষ্মী আপু, লাভ ইউ। আচ্ছা তাহলে আগে আমায় এইটা বল যে আজকে বাসায় কে আসবে, তারপর দেব। মনে মনে, ও তাহলে এই ব্যাপার। আমার ঘুষ দেওয়া হচ্ছে তাই না? দাঁড়াও, খাওয়াচ্ছে তোমার ঘুষ। আসলে আপু হয়েছে কি, আমি না চকলেট খাওয়া ছেড়ে দিয়েছি। ডক্টর নিষেধ করেছে, চকলেট খেলে নাকি দাঁতে পোকা হয়। শয়তান মাইয়া, কথাগুলো আস। তোরে তো আমি ধরছাই, যে আসার আসুক, আমার কি? আমি আর মাথায় না ঘামিয়ে হালকা কিছু খেয়ে শুয়ে পড়ি। পাশ থেকে মোবাইলটা নিয়ে রাহাত স্যারের আইডিতে ঢুকে ওনার পিকগুলো দেখতেছি। এইটা আমার প্রতিদিনকার কাজ। যে 2 দিন কলেজে যাই নাই ওনার পিকগুলো দেখে সময় কাটিয়েছি। জানি না কেন পিকগুলো দেখলে আমার কাছে এতটা শান্তি অনুভব হয়। ওনার প্রতিটা কাজ
কেমন যেন আমার মনের মাঝে একটা ভালো লাগা কাজ করে। কেন জানি না, প্রতিটা মুহূর্তে ওনাকে আমি ফিল করতে পারি। কেন এমন হয়? আজকে ওনার প্রতি শ্রদ্ধাটা আজকে আমার যেন আরো বেড়ে গেছে। আমি জানি না কেন আমি ওনাকে নিয়ে এতটা ভাবি। তাহলে কি আমি ওনাকে ভালোবেসে ফেলেছি? কিন্তু তা কি করে সম্ভব? কয়েকদিনের দেখায় কি একটা মানুষকে ভালোবাসা যায়? আমি জানি না, সত্যি জানি না। যদি কয়েকদিনের দেখায় একজনকে ভালোবাসা না যায়, তাহলে ওনার প্রতি আমার যে ভাবনা, ভালো লাগা, অনুভূতি, সেগুলো কি? সেগুলোর কি কোনো নাম নেই? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। হঠাৎ মনে হলো কেউ আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। পা সরিয়ে নিচ্ছি, তাও দিচ্ছে। ধুর, আমার ঘুমটাই নষ্ট করে দিল। রেগে মেগে চোখ খুলে তাকিয়ে দেখি তানহার ডাইনিটা দাঁত বের করে হাসতেছে। এইটা দেখে রাগ আরো বেড়ে গেল। কি হচ্ছেটা কি? আমি ঘুমাচ্ছি, দেখতে পাচ্ছিস না? পায়ে সুড়সুড়ি দিচ্ছিস কেন? মাথার তার একটা ছিঁড়ে গেছে নাকি? বেয়াদ্দব ফাজিল মাইয়া। দেখ, ফালতু বক বক করবি না, ভালো হবে না কিন্তু, বলে দিচ্ছি। আমি ফালতু বকবক করি? আমি? তুই? তোকে তো আমি... দুই বোনের চিল্লাচিল্লি শুনে তাড়াতাড়ি উপর এসে দেখি রীতিমতো মারামারি লেগে গেছে দুইজনের। কি হচ্ছে নাকি? বাসায় মেহমান আছে, তোমরা জানো না? আর তানহা, তোমারে কিসের জন্য পাঠিয়েছি? আর তুমি কি করছো? আসলে আমি... চুপ করো, একটা কাজও তোমরা ঠিক মতো করতে পারো না। ফারহা, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। আমি কেন রেডি হব? ওরাই বা আমার জন্য ওয়েট করতেছে কেন? ওনারা তোমায় দেখতে এসেছে। আমায় দেখতে এসেছেন মানে? মানে তোমাকে ওনাদের ছেলের বউ করে নেওয়ার জন্য দেখতে এসেছে, বুঝেছো? কিন্তু আমি এখন বিয়ে করব না। আর তাছাড়া আমার বিয়ের বয়সও হয় নাই। তোমরা আমাকে বাল্যবিবাহ দিতে পারো না, এইটা একটা অপরাধ। সেটা আমরা জানি। আর বিয়েটা এখন হবে না, তোমার পড়ালেখা শেষ হওয়ার পর বিয়ে হবে। এখন জাস্ট এনগেজমেন্টটা হবে। কিন্তু আমি... তোমার কথা কিন্তু পরে শুনবো। এখন ওনারা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। এর মধ্যে রহিমা এসে... মানে? না তো। শ্বশুর শাশুড়িরে ইংরেজিতে পা ধরে লাও আর মার ধরে লাও কই, এইটাও জানেন না? তোরে এসব ফালতু ইংরেজি বলতে কে বলে? যা নিচে যা। আর হ্যাঁ তানহা, তুমি ফারহাকে রেডি করে দাও। কিন্তু তুমি আমার কথাটা শোনো। পরে শুনবো, এখন আমি ওনাদের সামনে কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। সো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এই বলে আমি চলে গেল। আমি জামাটা চেঞ্জ করে আসলাম। তানহা আমার সাজিয়ে দিচ্ছে, আর আমি আমার ভাবনাতে আছি। আমার ডেভিলটাকে নিয়ে আমার যে অনুভূতি, সবগুলো কি মিথ্যা হয়ে যাবে? জীবনে প্রথম কারো প্রতি আমার ভালো লাগা, ভালোবাসা, সব কিছু শুরু হওয়ার আগেই এভাবে শেষ হয়ে যাবে? কিছুতেই না। যেইভাবে হোক এই বিয়েটা আমায় আটকাতে হবে। আব্বু, আব্বু এখন আমার শেষ ভরসা। আব্বুকে দিয়েই কিছু একটা করাতে হবে। এই আপু, দেখ না তোকে কি সুন্দর লাগতেছে আপু। তানহার চিৎকার শুনে আমার ভাবনার জেদ পড়ল। কি হলো? এইভাবে সারের মতো চিল্লাচিল্লি করতেছিস কেন? কানের পর্দা ছিঁড়ে ফেলবি নাকি? আজব। আমি ষাঁড়ের মতো চিল্লাই? তুই তো ধ্যানে পড়ে আছিস, চিল্লাবো না তো কি করব? চুপ কর, কি জন্য ডেকেছিস সেটা বল। আয়না দেখ না আপু, তোকে পুরাই পরীর মতো লাগতেছে। তানহার কথা শুনে আয়নাতে তাকালাম।
সত্যি তানহা আমায় খুব সুন্দর করে সাজিয়েছে। গোল্ডেন কালারের গাউন, গাউনের নিচের পার্টগুলো রেড কালার, ম্যাচিং জুয়েলারির সাথে হালকা মেকআপ, রেড লিপস্টিক। নিজেই নিজেকে দেখে চিনতে পারছি না। আয়না থেকে চোখ সরিয়ে দরজার সামনে তাকিয়ে দেখি আমি হাঁ করে তাকিয়ে আছে। কিছুটা লজ্জাবোধ হলো। তারপর আমি একটু এগিয়ে আমার সামনে এসে নিজের চোখ থেকে কাজল নিয়ে আমার কানের নিচে লাগিয়ে দিয়ে বললেন, মাশাল্লাহ, খুব সুন্দর লাগতেছে আমার মেয়েটাকে, কারোর নজর যেন না লাগে। আচ্ছা, আমি কেন এত ভাবছি ওদের নিয়ে? ওরা হাসুক, কথা বলুক, যাই করুক না কেন, তাতে আমার কি? কিন্তু তাও মেজাজটা খারাপ হচ্ছে। আমি কি জেলাস? কিন্তু আমি এত জেলাস হব কেন? শুনেছি জেলাস হওয়া নাকি ভালোবাসার অন্য নাম। তাহলে আমি কি সত্যি ওনাকে ভালোবাসি? তাই হবে হয়তো। কিন্তু এই মেয়েটাকে কি করি? আচ্ছা, আমার গিয়ে দেখে আসবো। ধুর, এত ভেবে কাজ নাই, যাই দেখে আসি। আবার উকি দিয়ে দেখি স্যার একা বসে আছেন, মেয়েটা নেই। আজব, এই কয়েক মিনিটে গেল কোথায়? যাক, গেছে, ভালো হয়েছে। আমি এখন জায়গা, স্যার না হয়ে দেখে যাবে। যেই আসতে যাব অমনি পেছন থেকে ডাক পড়লো। পেছন ফিরে তাকিয়ে দেখি রাহাত স্যার টেবিলের সাথে হেলান দিয়ে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। ভয়ে আমার প্রাণ যায় যায় অবস্থা। ভিতরে আসো ফারহা। মাথা নিচু করে স্যারের রুমে ঢুকলাম। কি ফারহা, লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে? স্যার, বলো। কিছু দেখছিলাম না স্যার। কিছু না মানে? আমার ফলো করছিলে তুমি, তাই না? চুপ কেন, বলো। আসলে স্যার, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কেন ফলো করছিলে আমায়? বিশ্বাস করেন স্যার, কোনো কারণ নেই। আচ্ছা, আমায় ফলো যখন করেছো, শাস্তি তো তোমায় পেতেই হবে, তাই না? এই বলে তিনি এক পা করে সামনের দিকে এগুচ্ছে। আমি একটু করে পিছাচ্ছি। কি শাস্তি দিবেন? পিছুতে পিছুতে আমি একটা শেলফের সাথে এসে ঠেকলাম। আর যাওয়ার জায়গা নেই। স্যার কিছু না বলেই আমার একদম সামনে চলে এলেন। আমার হার্টবিট দ্বিগুণ হয়ে গেল। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। অনেকক্ষণ হয়ে গেছে কোনো প্রতিক্রিয়া না দেখে আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখি শয়তানটা আমার পিছনের র্যাক থেকে একটা ফাইল নিয়ে আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসতেছে। শয়তান হনুমান একটা, আমার সাথে মজা করা। মন চায় একটা দিল্লির সাথে বিয়ে দিয়ে দিই। ধুর, তাহলে আমার কি হবে? এই যে কোকোস ডায়েরির প্রাণপ্রিয় ভিউয়ার্সরা, আপনারা কেউ উগান্ডা যাওয়ার সময় এই এলিয়েনটাকেও নিয়ে যাবেন, কেমন? কি ব্যাপার, শাস্তি দেওয়ার আগেই ভয় পেয়ে গেছো? কিছু না স্যার। আচ্ছা শোনো, তোমার শাস্তি হচ্ছে এই রুমের মধ্যে যতগুলো বই আছে সবগুলো বই পরিষ্কার করবা আর গুছিয়ে রাখবা। চারপাশে তাকিয়ে আমার মাথায় বাস পড়লো। স্যার, এতগুলা? কম হলো নাকি, আরো লাগবে? না না স্যার, এগুলা ঠিক আছে। বইগুলা মুছতেছি, পাশাপাশি ওনারেও ওয়াশ করতেছি। নাইজেরিয়ান উল্লুক, ভাল্লুক, ডেভিল, কালা কুত্তা, শয়তানের দাদা, হলু, সাদা বিল্লি, অ্যানাকোন্ডা, রাবিশ, খবিশ, আমাকে দিয়ে তোর কাজ করাচ্ছিস, তাই না? তোর ভালো হবে না দেখিস। একবার তোকে আমি পাই, তারপর দেখবি তোর জীবন আমি পুরাইয়া তেজপাতা করে এলাম। উফ,
বইগুলো পরিষ্কার করতে আর গোছাতে গোছাতে আমার হাত ব্যথা করতেছে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। নিচে সবগুলো পরিষ্কার করা ও গোছানো শেষ, কিন্তু উপরে যেগুলো আছে ওইগুলা নামাবো কেমনে? স্যারকে বলবো? এই শয়তানটা বলেও লাভ নাই, করবে বলে মনে হয় না। নিজেকে কিছু করতে হবে। একটা ছোট্ট চেয়ার আনলাম, তারপর ওইটার উপর উঠে বইগুলো নামাচ্ছি। একসাথে অনেকগুলো বই নিয়ে নামার সময় তাল সামলাতে না পেরে পা পিছলে পড়ে গেলাম। চোখ বন্ধ করে ফেললাম। আজকে মনে হয় আমার কোমর শেষ। এইবার আমায় রাত স্যার তো দূরের কথা, ওই জিয়ানও বিয়ে করবে না। সারা জীবন আমায় আইবুড়ো হয়ে থাকতে হবে। কিন্তু এখনো পড়তেছি না কেন? আচ্ছা, আমি কি ফিল্মের মতো আস্তে আস্তে পড়তেছি, নাকি পাতলা দেশে চলে যাচ্ছি? তাকিয়ে যা দেখি তাতে আমি পুরাই শকড। আমার মুখে একটু উপর রাহাত স্যারের মুখ। ওনাকে এইভাবে এত কাছ থেকে কখনো দেখি নাই। আজকে এতটা কাছ থেকে দেখে আমি আবার কেরাস খেলাম। আমার চোখে যেন একটা ঘোর লেগে আছে। রাহাত স্যারের কথায় আমি আমার ভাবনা থেকে ফিরে আসি। কি হলো, এইভাবে থেকে যাবা নাকি? আজব, আমি কি করলাম? আপনি তো ধরে রেখেছেন। আচ্ছা, তাহলে ছেড়ে দেই। না না না, আমি কি তা বলেছি নাকি? আমি তো নামিয়ে দিতে বলছি। আচ্ছা। তারপর উনি আমায় নামিয়ে দিলেন। আমি আবার কাজ করতে যাব। অমনি স্যার বললেন, যাও, তোমায় দিয়ে আর কাজ হবে না। তুমি কতটা কাজের তা তো এক্ষুনি প্রমাণ পেলাম। আর একটু হলে তো হাত পা ভেঙে আমারই 12টা বাজিয়ে দিতে। তার মানে কি বোঝাতে চাচ্ছেন? আমি অকাজা? বোঝাতে চাওয়ার কি আছে, যেটা সত্যি সেটাই। তারপর ওইখান থেকে ক্লাসরুমে চলে এলাম। আমি অকেজো? শয়তান একটা! আমি না, তুই অকেজো। এমনিতে মাথাটা গরম হয়ে আছে, তার মধ্যে এই কুত্তি জিয়াটা আবার কৈফিয়ত চাচ্ছে। ক্লাস করতে চলে আসলাম। সবগুলা ক্লাসের মাঝে রাহাত স্যার ক্লাস করতে আসলেন। ওনার দিকে তাকাতেই তখনকার মোমেন্টগুলা মনে মনে ভাবতেছি আর ব্লাশিং হচ্ছে। আজকে এতটা কাছ থেকে ওনাকে দেখেছি। স্যার এমনি অনেক সুন্দর, কিন্তু সামনাসামনি এতগুলো সুন্দর। স্যারের কথা বলার স্টাইল, হাসি, হেয়ার স্টাইল সব কিছুই অসম্ভব সুন্দর। স্যারের কথাগুলো ভাবতে ভাবতে ক্লাস শেষ হয়ে গেছে। অন্য সব ক্লাস শেষ করে বাসায় আসতে আসতে জিহাকে বললাম, এই জিহা, আজকে বিকালে চল না শপিং করতে যাই। শপিং? কিন্তু আমার এখন শপিং করার মুড নেই, অন্য একদিন যাই। প্লিজ 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 চল না, শপিং করব, ঘুরবো, ফুচকা খাবো। চল না, চল না। আচ্ছা বাবা, ঠিক আছে যাব, কিন্তু তুই এটা বল যে হঠাৎ শপিং করার জন্য এত উতলা হয়ে পড়েছিস যে? আচ্ছা, তুই যাবি কিনা সেটা বল। আরে বাবা যাব তো, রাগ করছিস কেন? মনে মনে ভাবছি, ওই জিহানের বাবা 5,000 টাকা দিয়েছে। ওদের জন্য কালকে আমার মুড অফ হয়েছিল, আজকে ওদের টাকা দিয়ে মুড অন করব। কি রে পাগলের মতো নিজে নিজে হাসতেছিস কেন? কি বললি? আমি পাগলের হাসি? শয়তান, শাকচুন্নি, ডাইনি, ভূতনি কোথাকার! আরে মা, আমায় মাফ করে দে, আর ভুল হবে না। ওকে বেটি, মাফ করে দিলাম, যাও। তারপর দুজন বাসায় চলে আসলাম। বিকেলে আমি রেডি হয়ে জিহাকে কল দিলাম। কিরে, তোর হয়েছে? হয়েছে, তুই বের হও। আচ্ছা, তুই গেটের সামনে ওয়েট কর, আমি আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। কি দি, কোথায় যাচ্ছিস সেই সময়? আমি একটু শপিংয়ে যাচ্ছি।
জিহাও যাবে আমার সাথে। আচ্ছা যা, সাবধানে যাস আর তাড়াতাড়ি চলে আসিস, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বাসা থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, একটা রিক্সা নাই। অনেকক্ষণ পর একটা রিক্সার দেখা পেলাম, তারপর ওইটা নিয়ে জিহাদের বাসার সামনে চলে আসলাম। বেচারি ওয়েট করতেছে অনেক বিরক্ত নিয়ে। অবশেষে আসলি? সরি, রিক্সা পাচ্ছিলাম না তাই। আচ্ছা বাদ দে, আচ্ছা বাদ দে তোর বাহানা, এখন চল। বাহানা দিচ্ছি না, সত্যি। আচ্ছা ঠিক আছে, এখন যাওয়া যাক। ওকে। তারপর দুজন মিলে শপিং মলে ঢুকলাম। প্রায় 1 ঘন্টা যাবৎ 3000 টাকার শপিং করলাম। আমার আর জিহার জন্য সেম ডিজাইনের 2টা জামা কিনেছি, আর এই 2টা জামা কিনতে আমাদের 1 ঘন্টা সময় লেগেছে। আর জিহার জন্য একটা টেডি বিয়ার কিনেছি, ও সব সময় আমারগুলোর উপর নজর দেয়, তাই ওর জন্য একটা টেডি বিয়ার নিয়েছি। শপিং শেষ করে জিহা আর আমি শপিং মল থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে আসছিলাম। তখন দেখি রাস্তার ওপাশে ফুচকার দোকান। আমার তো দেখেই জিভে জল চলে আসলো। ফুচকা খাওয়ার জন্য রীতিমতো লাফালাফি শুরু করছি। এই জিহা, দেখ না ফুচকা, চল না ফুচকা খাবো। ওয়াও, ফুচকা! অবশ্যই খাবো, চল। জিহা আর আমি রাস্তা পার হচ্ছিলাম। জিহা আমার একটু সামনে, আমি একটু পেছনে। হঠাৎ গাড়ির হর্ন শুনে পেছনে তাকিয়ে আমার চোখগুলো ছানা বড়া হয়ে গেল। আমার চারপাশে এখনো দিনের আলোই রয়েছে, তাও আমার কাছে সব অন্ধকার লাগতেছে। গাড়িটা অনেকটাই আমার সামনে চলে এসেছে, প্রায় ছুঁই ছুঁই অবস্থা। ফারায়া! আ আ হঠাৎ মনে হলো একটা বাতাসের বেগের মতো কিছু এসে ধাক্কা দিয়ে আমাকে রাস্তার পাশে ছিটকে ফেলে দিয়েছে। মুখটা উপরে তুলে তাকিয়ে দেখি রাহাত স্যার আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছেন। মনে হচ্ছে এক্ষুনি চোখ দিয়ে খেয়ে ফেলবেন, কিন্তু উনি এখানে কি করে আসলেন? আমায় বা বাঁচালেন কিভাবে? গাড়িটা ফারায়ার সাথে ধাক্কা লাগার আগেই আমি চোখটা বন্ধ করে ফেলি। কি করে সহ্য করতাম ফারায়ার এই অবস্থার দৃশ্যটা? কিছুক্ষণ পরে তাকিয়ে দেখি ফারায়া রাস্তার পাশে বসে আছে, আর পাশে রাহাত স্যার। কিন্তু রাহাত স্যার এখানে কি করে আসলেন? যাই হোক, দৌড়ে ওর কাছে গেলাম। ফারায়া হাত ধরে উঠিয়ে, তোর কোথাও লাগেনি তো? জিহার আমার কথা কানে যাচ্ছে না। আমি তো স্যারের রাগী দৃষ্টি দেখে ভয়ে চুপসে আছি। এই মেয়ে, তোমার মাথায় কোনো সমস্যা আছে? এপাশ ওপাশ না তাকিয়ে রাস্তা পার হচ্ছ, পাগল নাকি? নিশ্চুপ হয়ে মনে মনে বলছি, শয়তানের দাদা, তুই আমাকে পাগল বলছিস? তোকে তো আমি কুকুরের ডিম ভাজি করে খাওয়াবো। হুলো শয়তান একটা। কি হলো, কথা বলতেছো না কেন? আমি যদি আর 1 মিনিট দেরি করে আসতাম তাহলে আজকে তোমার কি অবস্থা হতো, কোনো আইডিয়া আছে তোমার? এই, চুপ করে থাকার জন্য তোমাকে এখন আমার কি ইচ্ছে করতেছে জানো? জিজ্ঞাসু দৃষ্টিতে স্যারের দিকে তাকালাম। ইচ্ছে করতেছে 2টা থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেই। কান্না বন্ধ করে বলো, কি এমন জরুরি কাজ তোমার যার জন্য আশেপাশে না তাকিয়ে এইভাবে রাস্তা পার হচ্ছিলে? বলো। এই মেয়ে কি রে বাবা, রাস্তার মাঝখানে এত লোকের সামনে এইভাবে বাচ্চাদের মতো কান্না করতেছে? আসলে স্যার, ফারায়া আর আমি ফুচকা খাওয়ার জন্য রাস্তায় ওই পাশে যাচ্ছিলাম। কি? আমার ফুচকা? আরে আমি তো ভুলেই গেলাম যে আমাদের ফুচকা খাওয়ার কথা। এই জিয়া, চল ফুচকা খাবো। ওর কথা শুনে
রাগ করব নাকি নিজের মাথা নিজেই ফাটাবো ভেবেই পাচ্ছি না। আরে বাবা, এইভাবে অবাক হচ্ছিস কেন? চল তো। আমি জিহাকে টেনে টেনে ফুচকার দোকানের সামনে নিয়ে গেলাম। না হয় এই শয়তানটা আমায় আরও কথা শোনাতো। কিন্তু আজকে যদি আমার হিরো স্যারটা না থাকতো, তাহলে হয়তো এতক্ষণে উপরে যাওয়ার টিকিট ফিক্সড হয়ে যেত। সরি। আল্লাহ, এই মেয়ে কী রে বাবা! কিছুক্ষণ আগে এত বড় একটা ঘটনা ঘটলো, আমার একটু লেট হলে অনেক কিছু হয়ে যেতে পারতো। আর এখন ও কিনা সুন্দর হেসে হেসে ফুচকা খাচ্ছে। একে আল্লাহ কোন মাটি দিয়ে বানাইছে! দূর, এই পাগলের কথা না ভেবে আমি আমার কাজে যাই। ফুচকা খাচ্ছি আর চোখে স্যারকে দেখতেছি। আরে বাহ, চলে যাচ্ছে। ভালোই হলো গেছে গা। না হয় আজকে আমাকে না চিবিয়ে খেয়ে ফেলতো। এই জিহা চল, আজকে আর খাবো না, বাসায় যাব। আর এখনো তো ভালো করে শুরুই করি নাই, আর এক্ষুনি যাবি গা? আমার আর খেতে ইচ্ছা করতেছে না। তোর খাওয়ার ইচ্ছে হলে প্যাকিং করে নে কতগুলো। আচ্ছা। ফুচকার বিল মিটিয়ে দিয়ে বাসায় আসার জন্য রিকশায় উঠলাম। ফারায়া, আজকে কিন্তু স্যার নিজের জীবন বিপন্ন রেখে তোকে বাঁচিয়েছে। একদম সুপারম্যানের মতো এসে তোকে বাঁচিয়েছে। সত্যি তো, একটু এদিক ওদিক হলে তো আমার সাথে স্যারের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। ওনার প্রতি ভালো লাগাটা আমার দিন দিন বেড়ে যাচ্ছে। এই ভালো লাগা ভয়ঙ্কর ভালোবাসা রূপে ধারণ করতেছে দিন দিন। ওনার প্রতিটা কাজ আমার মনের মধ্যে ভালোবাসার ফিলিংস তৈরি করে। ফারায়া! কি হয়েছে? এইভাবে চিল্লানি দিয়ে কানের পর্দা ফাটিয়ে ফেলতেছিস কেন? তো কি করব? তুই তো ভাবনার জগতে চলে গেছিস। চিল্লানি না দিলে তো সে জগৎ থেকে ফিরে আসতে পারতি না। নাকি তুই আবার স্যারের প্রেমে পড়ে গেলি? কিছুটা লজ্জা পেয়ে, ধুর, তুইও না। এই এই, তুই লজ্জা পাচ্ছিস কেন? তার মানে হুম হুম যা তো। তোকে আমি আমার লাইফের সব কথা শেয়ার করি, আর তুই আমাকে বলবি না? ঠিক আছে, বলা লাগবে না। আরে রাগ করছিস কেন? আমি ওনাকে একটু অনুভব করি, কিন্তু আমি জানি না এই অনুভূতিগুলো নাম কি। আমি জানি না ওনার প্রতি আমার ভালো লাগাগুলোর নাম কি। আমি জানি না ওনার প্রতি আমার মনের ফিলিংসগুলোর নাম কি। ওনাকে নিয়ে ভাবনাগুলোর কারণ কি আমি জানি না, বাট আমি ওনাকে নিয়ে ভাবি, কল্পনা করি। রাতে ওনার ছবি দেখেই ঘুমাই। ওনার প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লাগে। অন্য মেয়ের সাথে কথা বললে আমার অনেক কষ্ট হয়। ওনার বকাগুলো শয়তান, অভদ্র, নোংরা মানুষ আমার মতো একটা পিচ্চি কিউট মেয়েকে ডিস্টার্ব করতেছেন। লজ্জা করে না? গরুর ডিম একটা। আপ আপ। ক্লাসে বসে বসে বইয়ের আড়াল থেকে দেখে সময় পার করি। আর এইগুলো যদি ভালোবাসা হয়, তো আমি ওনাকে অনেক ভালোবাসি, অনেক। ও মা, তলে তলে এত দূর! লজ্জা দিবি না বলে দিচ্ছি। আমার মনে যা ছিল সব বলে দিচ্ছি। আমায় একদম পচাবি না। পচাবো না মানে? মনে হলো তোর বাসার সামনে চলে আসছি। আজকে না হয় বেঁচে গেলি, কিন্তু কালকে তোর খবর আছে। কালকেরটা কালকে দেখা যাবে। এখন বাসায় গিয়ে বসে বসে মুড়ি খা। দেখা যাবে। আচ্ছা। জিহাকে নামিয়ে দিয়ে আমার বাসার সামনে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। রুমে শুয়ে শুয়ে পড়তেছিলাম, কিন্তু মোবাইল সামনে রেখে কি কেউ পড়তে পারে? আমি তো পারি না। আপনারা পারেন? আমার কাছে মনে হয় মোবাইল সামনে রেখে পড়া আর শিয়ালের কাছে মুরগি পাহারা রেখে যাওয়া সমান। পড়ার ফাঁকে মোবাইল নিয়ে গুতুগুতি করছিলাম। এমন সময় একটা আননোন নাম্বার থেকে কল আসলো। সাধারণত অচেনা নাম্বার থেকে কল আসলে রিসিভ করি না, কিন্তু অনেকবার আসার পর রিসিভ করলাম।
বারবার কেটে দেওয়ার পরও কল দিচ্ছে। মেজাজটাই খারাপ হয়ে গেল। ধুর, রিসিভ করে দেখি। হ্যালো, হ্যালো, কে? হ্যালো। ওপাশ থেকে কোনো সাড়া শব্দ না দেখে মাথাটা আরও গরম হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য আমাদের সেকেন্ড চ্যানেলে আরও একটি রোমান্টিক গল্প নিয়ে এসেছি, র্যাগিং করে বিয়ে। গল্পটির প্রথম পর্ব ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে। যদি এখনও ভিডিওটি দেখে না থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। কানের সমস্যা আছে? শুনতে পান না? কথা না বলে বোবার মতো চুপ করে বসে আছেন কেন? চুপ করে যখন থাকবেন তাহলে কল দিলেন কেন? মাথার একটা তার ছিঁড়া নাকি? নাকি পোলিও রোগী? শয়তান, অভদ্র, নোংরা মানুষ আমার মতো একটা পিচ্ছি কিউট মেয়েকে ডিস্টার্ব করতেছেন? লজ্জা করে না? গরুর ডিম একটা। স্টপ, স্টপ। বোবার মুখে কথা ফুটলো শেষমেশ। না ফুটে উপায় আছে? আপনি যেভাবে নন স্টপ বকবক শুরু করেছেন, আর একটু হলে তো আমার কানের পর্দায় ছিঁড়ে যেত। ফালতু কথা বাদ দিয়ে এইটা বলেন যে আপনি কে আর আমাকে কেন কল করেছেন? তাছাড়া আমার নাম্বার কোথায় পেয়েছেন? আরে বাবা, একটা একটা করে বলো। একসাথে সব প্রশ্ন করলে কোনটা ছেড়ে কোনটার উত্তর দিব? আচ্ছা, আগে এইটা বলেন, কে আপনি? তুমি গেস করো তো দেখি। ঘেসপেশ করতে পারবো না, সোজাসুজি বলেন আপনি কে, না হলে আমি কল কেটে দেব। না না, কাটবে না। রাগ করেছো কেন? বলবেন কি না? আচ্ছা, বলছি। আমি জিয়ান। আপনি নিশ্চয়ই ফারহা, তাই না? জিয়ান নামটা শোনার পর কিছুক্ষণ চুপ থেকে মনে করার চেষ্টা করছিলাম যে এইটা কে। আরে, এটা তো সেই ছেলেটা যার জন্য কালকে আমায় দেখতে এসেছিল। শয়তান হারামজাদাটা আমার নাম্বার পেল কোথায়? কুত্তাটার কথায় আমি আমার ভাবনা থেকে ফিরে আসি। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? নাকি এখন আপনি নিজেই বোবা হয়ে গেলেন? শয়তান, তুই বোবা, তোর 14 গোষ্ঠী বোবা। দাঁতে দাঁত চেপে বললাম, না তেমন কিছু না, আমি মনে করার চেষ্টা করছিলাম আপনি কে। তা মনে পড়েছে নাকি আমায়? মনে করে দিতে হবে? না, আপনাকে কষ্ট করতে হবে না, আমার মনে আছে। তাইলেই ভালো। তা কি জন্য ফোন দিয়েছেন? কেন, দিতে পারি না নাকি? না মানে হ্যাঁ, দিতে পারেন, কিন্তু কোনো কারণ তো চাই নাকি? কয়দিন পর তো জীবনসঙ্গী হবেন, তাই একজন আরেকজনকে জানা এবং জানানো প্রয়োজন মনে করলাম, তাই কল দিয়েছি। আর তাছাড়া আমার আম্মু তোমার নাম্বারটা আমায় দিয়েছে এবং বারবার বলেছে যাতে তোমার সাথে কথা বলি। জীবনসঙ্গী কথাটা শোনার পর বুকের ভিতর ধুক করে উঠল। কেন জানি না মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি কাজ করলো। কিন্তু খালু, আপনাকে তো আমি বিয়েই করব না। জীবনসঙ্গী তো পরের কথা, আমি তো আমার বজ্জাত স্যারকে বিয়ে করব। কি ব্যাপার, আপনি মাঝে মাঝে কই হারিয়ে যান? কোথায় হারাবো? হারাই নেই। আচ্ছা, একটা কথা বলেন তো। কি কথা বলুন? আপনার কথাগুলো এমন শোনাচ্ছে কেন? কই কেমন? মনে হচ্ছে মুখের ভিতর কিছু ঢুকিয়ে তারপর কথা বলতেছেন। এহেম এহেম, কই না তো। হবে হয়তো। আচ্ছা, যাই হোক, আমি এখন ঘুমাবো, সো বাই। ওকে, বাই। গুড নাইট। হ্যাভ এ সুইট ড্রিম। গুড নাইট। সুইট ড্রিম না, সাই। তোর সাথে কথা বলছি না, কচুর ড্রিম দেখবো আজকে। শয়তানটার সাথে কথা বলা শেষ করে রেখে দিলাম। ছেলেটা আসলে অনেক নম্র, ভদ্র, শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট। তাতে আমার কি? আমার তো ডেভিল স্যারকে চাই। প্রতিদিনকার মতো আজকেও রাহাত স্যারের ছবি দেখে নিদ্রায় গেলাম। ঘুমের মধ্যে মনে হলো কেউ আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। স্বপ্ন ভেবে পাটা নাড়িয়ে নিলাম, কিন্তু না, আবার একই অবস্থা। চোখ খুলে তাকিয়ে দেখি তানহা কুত্তি হাসতেছে। রাগ চরমে উঠে গেল।
তানহা, সকাল সকাল মায়ের খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি? মায়ের আমার নাম, তোর খাওয়ার ইচ্ছে হয়েছে। কয়টা বাজে জানিস? যতটা বাজার বাজুক, তাতে তোর কি? যা এখান থেকে। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, সকাল 9টা বেজে গেছে, তাই ভালো মানুষই করে তোকে ডেকে দিতে এলাম। কিন্তু না, আজকে তুই প্রমাণ করে দিলি মানুষের ভালো করতে নেই। 9:30 বেজে গেছে শুনে লাফ দিয়ে শুয়া থেকে উঠে বসলাম। কুত্তি তানহা, তুই আমাকে এতক্ষণ এই কথাটা না বলে বকবক করছিস? আজব, আমাকে বলার টাইমই তো তুই দিস নাই, বলবো কেমনে? তানহাকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে গেলাম। কি ব্যাপার ফারহা, এত তাড়াতাড়ি কই যাচ্ছ? কি ব্যাপার ফারহা, এত তাড়াতাড়ি কই যাচ্ছ? কেন, কলেজে। আজকে এত আর্লি যাচ্ছ কাজে? আর্লি মর্নিং? কয়টা বাজে এখন? এমনিতে লেট হয়ে গেছে, তার উপর তুমি এসব কি বলতেছো? মাত্র 9টা বাজে, তুই তো প্রত্যেক দিন 9:30টার পর বের হোস, তাই বললাম আর কি। ওয়েট, 9টা মানে? ঘড়িতে দেখ। আম্মির কথায় ঘড়ির দিকে তাকিয়ে আমি পুরাই শকড। 9টা 1 মিনিট বাজে। মানে তানহা শয়তানি আমায় মিথ্যা বলেছে। ওকে তো আমি আজকে মেরেই ফেলবো। ও শিট, ও তো 8:30টায় স্কুলে যায়গা। তাহলে ও আমায় যখন বলল 9:30, আমি বিশ্বাস করলাম কেন? ধ্যাত। আচ্ছা আমি নাস্তা দাও। তারপর নাস্তা করে কিছুক্ষণ বাসায় ঘোরাঘুরি করে কলেজে চলে গেলাম। কলেজে আসার সময় রাস্তা জিহার ডাইনিটা শুধু প্যারা দিচ্ছে কালকের ওই কথাগুলো নিয়ে। ক্লাসে এসে আমাদের সকল ফ্রেন্ডদের ডেকে নিয়ে আসে জরুরি কথা বলবে বলে। গাইস, তোমরা কি একটা কথা জানো? জি হ্যাঁ, তুই না আজ তো একটা এলিয়েন। কি কথা বলার জন্যই তো ডেকে নিয়ে আসলি, আর এখন বলতেছিস আমরা জানি কি না? আমরা জানলে কি তোর কাছে শুনতে আসতাম? এই, তুই চুপ থাক, মুটকি একটা। আর ফারায়া, হাসো হাসো, দাঁত বের করে হাসো। হাসি তো শরীরের জন্য খুব ভালো। তোমার হাসি আমি বের করছি। ওকে শোন না, আমাদের ফারায়া না অবশেষে ফারায়া অবশেষে। জি হ্যাঁ, বলবি নাকি অবশেষে সবাই তোরে লাথি মেরে উকান্ডা পাঠিয়ে দেব? ধুর, বলবোই না। ওকে শোন না, আমাদের ফারায়া না অবশেষে। বই, না, বলবোই। অবশেষে শব্দটা বাদ দিয়ে বল। না, বলবোই। আমাদের ফারায়া অবশেষে না, মানে ফারায়া না প্রেমে পড়েছে। হোয়াট? বাহ বাহ, আজকাল এলিয়েনও প্রেমে পড়ে। ফারহা প্রেমে পড়েছে, ভাবা যায়? ছেলেটা যদি জানে কোনো এলিয়েন তার প্রেমে পড়েছে, তাই তাকে আর এই দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। শোন, এই 14ই ফেব্রুয়ারি আমি ওই ছেলেকে প্রপোজ করব। যদি সে অ্যাকসেপ্ট না করে তো আমি কখনোই ওই ছেলের সামনে যাব না, প্রমিস। আল্লাহ, এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? বোন, তুই এটা কি করলি? আর একটা কথা বলবি তো, তোদের আমি এমন অবস্থা করব যে বাপের নাম পর্যন্ত ভুলে যাবি। আর এই যে জিহা, তুই যদি আর একটাও কথা বলিস না, তোকে আমি বটি দিয়ে কুচি কুচি করে কেটে রোদে শুকিয়ে নদীতে ফেলে দেব। বোন, তুই এটা কি করলি? আচ্ছা, নদীতে যখন ফেলে দিবি তাহলে শুকাবে কেন? কারণ তুই হচ্ছিস আস্ত একটা শয়তান। না শুকিয়ে ফেলে দিলে নদীর মাছ সব মরে যাবে তোর দুর্গন্ধে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। কি বললি? আমি শয়তান? আমার থেকে দুর্গন্ধ বের হয়? তোকে তো আজকে আমি যেই ধরতে যাব, ওকে আর পাইকে দিল দৌড় পিছন পিছন। জিহাও দৌড়াচ্ছে। ফারায়া দৌড়াতে দৌড়াতে মনে হলো শক্ত দেওয়ালের সাথে বাড়ি খেলাম। বিরক্তি নিয়ে সামনে তাকিয়ে দেখি রাহাত স্যার আমার দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে আছে। আরে এই তো দেখি আমার হিরো, কিন্তু উনি তো দেখি দেয়ালের মতো শক্ত, আর একটু হলে মাথাটাই ফেটে যেত।
এই মেয়ে, তুমি কি বাচ্চা নাকি? এইভাবে চারপাশে না দেখে দৌড়াচ্ছ কেন? স্যার, আপনি কি অন্ধ নাকি যে না দেখে হাঁটতেছেন? আবার মুখে মুখে তর্ক করতেছো? স্যার, কাঁটা দিয়ে কাঁটা তুলতেছি। হাসি মুখ নিয়ে স্যারের দিকে তাকিয়ে আমার অবস্থা শেষ। এতক্ষণে আমার মাথায় ছিল না যে আমি কার সাথে কথা বলতেছি। স্যার পুরা পোড়া লোহার মতো গরম হয়ে গেছেন। রাক্ষস হলে এতক্ষণে আমায় খেয়ে ফেলতো। স্যার, আমার রুমে আসো। কেন স্যার? এইটা বলে চলে গেলেন। আর ওই দিক দিয়ে আমার ভয়ে কান্না আসতেছে। না জানি ওই দিনের মতো আবার কি কাজ করায়। ভাবতে ভাবতে স্যারের পিছন পিছন গেলাম। এতক্ষণ নীরব দর্শক হয়ে সব দেখতেছিলাম। আল্লাহ জানে ফারায়ার কপালে আজকে কি আছে। ভয়ে ভয়ে ভিতরে ঢুকলাম। শয়তানটা দেখি কি আরামে পায়ের উপর পা তুলে বসে আছে। আমাকে ভয় দেখিয়ে নিজের আরাম করতেছিস তাই না? দেখবি তোরে আমি কুকুরের ডিম ভাজি করে খাওয়াবো, কুমির রান্না করে খাওয়াবো, তখন বুঝবি মজা। ইয়াক, এগুলো আমি রান্না করব কিভাবে? থাক বাবা, খাওয়া লাগবে না, রান্না করাও লাগবে না, অন্য কিছু ভাবতে হবে। আসো। এই যে মিস ভকভক, বাবা শেষ হয়েছে নাকি আরো সময় লাগবে? শয়তান খালি রাগ দেখায়। না না, বলেন কি করতে হবে? এইদিকে আসো। তোমার প্রথম কাজ হচ্ছে আমার মাথা টিপে দেওয়া। যেহেতু তোমার জন্য আমি মাথায় ব্যথা পাইছি, তাই তুমি আমার মাথা টিপে দিবা যাতে ব্যথা কমে। স্যার, আপনি কিভাবে মাথায় ব্যথা পাবেন? আপনি আমার থেকে কত লম্বা। মাথায় তো ব্যথা আমি পাইছি আপনার সাথে বাড়ি খেয়ে। যে শক্ত বডি আপনার। তোমাকে যেটা বলেছি ওটাই করবা, নাকি আমাকে অন্য ব্যবস্থা করতে হবে? অন্য কি ব্যবস্থা? বলবো না, ওটাই করে দেখাবো। না না, অন্য ব্যবস্থা করতে হবে না। আমি মাথা টিপে দিচ্ছি। হাত দিয়ে মাথা টিপতেছি আর মুখ দিয়ে মুখের কাজ চালাচ্ছি। আমি আবার মুখের কাজ খুব ভালো পারি। শয়তান, ডেভিল, হনুমান, কুমির, কালাবিল্লি, নাইজেরিয়ান, অ্যানাকোন্ডা, বদমেজাজি সব সময় শুধু রাগ দেখাবে আর আমাকে দিয়ে কাজ করাবে। অনেকক্ষণ ধরে মাথা টিপতেছি, কিন্তু শয়তানটার থামানো কথা মুখে নিচ্ছে না। ইচ্ছে করতেছে মাথা ফাটায় দেই। হয়েছে, থাক, আর করতে হবে না। ব্যথা কমাতে গিয়ে আরো বাড়িয়ে দিচ্ছ। এগুলো হাত নাকি লাঠি? আচ্ছা, যাই হোক, তোমার দ্বিতীয় কাজ, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসবা ক্যান্টিন থেকে, নিজের হাতে বানিয়ে। স্যার, আমি কফি বানাতে পারি না। শয়তান, তুই আমার হাতকে লাঠি বলছিস? তোকে তো ইচ্ছে করছে পানিতে চুবাই মারি। পারো আর নাই পারো, এত কিছু শুনতে চাই নাই। নিয়ে আসো, যাও। 5 মিনিট টাইম দিলাম। স্যার। যাও। ওরে বাবারে, এক দৌড়ে ক্যান্টিনে চলে গেলাম। কফি খাবি না? খাওয়াচ্ছি তোকে কফি। কফিটা ঠিক করে বানিয়ে তার মধ্যে একটু কচু পাতার রস দিয়ে দিলাম যাতে শয়তানটার গলা চুলকায়। আমার শাস্তি দেওয়া, তাই না? বুঝবা চান্দু, ফারহাকে শাস্তি দিলে কি পরিণাম হয়। স্যারের রুমের সামনে গিয়ে, আসবো স্যার? তারপর কফি নিয়ে স্যারকে দিলাম। স্যার মুখে দিতেই মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে মজা হয়েছে। খাও খাও, ভালো করে খাও, মজা তো পরে বুঝবা। আর তোমার তৃতীয় কাজ হচ্ছে আমাকে একটা গান শোনাবা। গান? গান। গান শোনাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু স্যার সমস্যা তো অন্য জায়গায়। আসলে আমার ফ্রেন্ডরা বলে আমার গাওয়া গান থেকে নাকি কাকের ডাক অনেক সুন্দর। তাই নাকি? স্যার, আমার ফ্রেন্ডরা বলে। আচ্ছা, যাই হোক, কাকের
নাকের ডাকটাই শোনাও। আচ্ছা, কিন্তু স্যার কোন গান গাইবো? বুহুম বুম, তোমার যেটা ইচ্ছে সেটা শোনাও। আমার ইচ্ছা? আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করা যাক। করো। ওকে। আমি জুয়াহান একটা মায়া, বুড়া জামার কাছে বাবা আমায় দিছে বিয়া। আমি জুয়াহান একটা মায়া, বুড়া জামার কাছে বাবা আমায় দিছে বিয়া। আমার মনের কথা কইব আমি কার কাছে গিয়া, আমার মনের কথা কইব আমি কার কাছে গিয়া। আমি জুয়াহান একটা মায়া, বুড়া জামার কাছে বাবা আমায় দিছে বিয়া। আমি জুয়াহান একটা মায়া, বুড়া জামার কাছে বাবা আমায় দিছে বিয়া। বুড়ার কাশিতে কাশিতে যায় লুঙ্গি খুলিয়া, হায়রে বুড়ার কাশিতে কাশিতে যায় লুঙ্গি খুলিয়া। আমি জুয়াহান একটা মায়া, বুড়া জামার কাছে বাবা আমায় দিছে বিয়া। আমি জুয়াহান একটা মায়া, বুড়া জামার কাছে বাবা আমায় দিছে বিয়া। স্টপ। কি হলো স্যার? এইটা আবার কি গান? আরে স্যার, আপনি এই গান আর শোনেন নাই? এখনকার জন্য এইটাই তো অনেক ফেমাস একটা গান। রাখো তোমার ফেমাস। তোমাকে এইসব ফালতু গান শুনতে কে বলে? আর এই ফালতু গান তুমি আমাকে শোনাচ্ছ? আমি তো আপনাকে জিজ্ঞেস করেছিলাম কোন গান গাইবো, কিন্তু আপনি তো বললেন আমার ইচ্ছা মতো গাইতে। এখন আমার দোষ হয়ে গেল? তোমার ইচ্ছা মতো গাইতে বলছি বলে এই গান শোনাবা? অন্য কোনো গান খুঁজে পাও নাই? আমার যেটা ইচ্ছা হয়েছে সেটাই গেয়েছি। মনে মনে গলায় হাত দিয়ে আমার গলায় এমন লাগতেছে কেন? কি ব্যাপার স্যার, চুপ হয়ে গেলেন কেন? আবার গলায়ও হাত দিয়ে রেখেছেন, তার মানে আমার ঔষধ কাজ দিয়েছে। আমার সাথে পাঙ্গা দিতে আসছো তাই না? এখন বুঝো মজা। খুশিটা একটু চাপা দিয়ে বললাম, স্যার কি হয়েছে? কিছু না, তুমি যাও, ক্লাস শুরু হয়ে যাবে এক্ষুনি। কথা বলতে অসহ্য লাগতেছে কেমন জানি, চুলকাচ্ছে গলাটা। আচ্ছা স্যার, আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করতেছে, তাও নিজেকে কন্ট্রোল করে ওইখান থেকে চলে আসলাম। হেসে হেসে ক্লাসে চলে আসলাম। কি রে, হাসতেছিস কেন? আমি ভাবছি তুই কান্না করতে করতে বের হবি, এখন দেখি হাসতেছিস। বইনে ভুলে যাস নে, আমি ফারহাকে কাঁদানো এত সহজ না। ফারহাকে যে কাঁদাতে আসবে সে উল্টো কাঁদবে। কি করছিলিস তুই? তোর কথা শুনে তো আমার ভয় করতেছে। আচ্ছা তাহলে শোন। তারপর জিহাকে সবটা খুলে বললাম। হায় আল্লাহ, এইটা তুই কি করলি? শেষ পর্যন্ত বেচার স্যারটাকে তুই কচু পাতার রস খাইয়ে দিলি। ফারহার সাথে পাঙ্গা নিলে তো এমনি হবে। তাও এইটা কিন্তু তুই ঠিক করিস নাই। ঠিক করিস নাই? তোকে বলছি না ঠিক করি নাই। ওই বজ্জাত আমাকে দিয়ে কাজ করাবে আর আমি কিছু করব না, তা কি করে হয়? তাই বলে কচু পাতা? এই এই স্যারের জন্য তোর এত জ্বলতেছে কেন? জ্বলবে না, স্যার বলে কথা। হুঁ, জ্বলে পুড়ে ছাই হয়ে যা। আচ্ছা যাই হোক, ক্লাস শুরু হয়ে যাবে এক্ষুনি, চুপচাপ বসে থাক। কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়ে গেল। প্রত্যেক ঘন্টা ঠিকমতো ক্লাস চললেও আইসিটি ক্লাসটা ঠিকমতো হলো না। স্যার নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, তাই ওনার পরিবর্তে অন্য স্যার এসেছেন ক্লাস করার জন্য। কথাটা শুনে কেমন জানি খারাপ লাগলো। আমি সত্যি একটু বেশি করে ফেলেছি। আমি যদি এই কাজটা না করতাম তাহলে এইরকম কিছুই হতো না। ধুর, আমি সব সময় একটু বেশি বেশি করে ফেলি। ঘন্টা চলতেছে তার গতিতে,
আর আমি মরতেছি অনুতাপের আগুনে। পুরা ক্লাস শুধু স্যারের কথা ভেবেই মন খারাপ করে বসেছিলাম। কি রে, কি হয়েছে? মন খারাপ কেন? স্যারের সাথে এমন আমার উচিত হয় নাই, তাই না? এই জন্য মন খারাপ হয়েছে আমার বেবিটার? আরে বাবা, কিচ্ছু হবে না, কালকে ঠিক হয়ে যাবে, দেখিস। সত্যি? হুঁরে বাবা। আচ্ছা, কালকে তো পহিলা ফাল্গুন, মেলায় ঘুরতে যাবি না? ওয়াও, মেলা! তাও কালকে? যাবো। যাবি? যাব মানে আলবাত যাব। ওকে, তাহলে কালকে বিকেলে যাওয়া যাক। ওকে, অনেক মজা হবে। শোন, কালকে কিন্তু শাড়ি পরে আসবি, বুঝেছিস? শাড়ি? শাড়ি। আমি অন্য কোনো কথা শুনবো না। শাড়ি মানে পুরাই প্যারা। আচ্ছা ঠিক আছে, পরবো। এখন বাসায় যাওয়া যাক। তারপর দুইজনে যার যার বাসায় চলে আসলাম। শুয়ে শুয়ে পড়তেছি, কিন্তু কিছুই যেন ভালো লাগতেছে না। বারবার স্যারের কথা মনে পড়তেছে। এখন কেমন আছেন উনি? ঠিক হয়ে যাবেন তো? আচ্ছা, উনি এখন কি করতেছেন? ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না। সকালে পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভাঙে। বেড থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আজ পহেলা ফাল্গুন। ফাল্গুন আসতে না আসতেই যেন প্রকৃতি এক অন্য রূপে সেজেছে। ফাল্গুনের ছোঁয়ায় প্রকৃতি আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছে। চারপাশে পাখির কিচিমিচি শব্দ। ফাল্গুন আসায় পাখি যেন আনন্দের সীমা ছড়িয়ে। চারিদিকে ফুলের সমারোহ। ফাল্গুনের ছোঁয়ায় ফুলের রূপ যেন ঝলকে পড়ছে। নয়ন যে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে প্রকৃতির রূপে। ফাল্গুনের এই বৈচিত্র্য প্রকৃতিতে যে কেউ প্রেমে পড়ে যাবে। সকালটা যে এত সুন্দর হয় সেটা আমার জানা ছিল না, তাও আবার ফাল্গুনের ছোঁয়ায় রাঙানো সকাল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে নিলাম। বিকালে বের হওয়ার কথা আম্মিকে বললে আমি প্রথমে নিষেধ করলে পরে আর বারণ করে নাই। তানহাটাও যাওয়ার জন্য বায়না করতেছে। আমি বলেছে যাওয়ার হলে তানহাকেও নিয়ে যেতে হবে, তা না হলে যেতে দিবে না। তাই বাধ্য হয়ে ওকে নিয়ে যেতে হবে। বিকাল 4টার দিকে রেডি হয়ে নিলাম। আমি একটা বাসন্তী রঙের শাড়ি পরলাম। হাতে লাল চুড়ি, কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে গাঢ় কাজল দিলাম। আয়নায় নিজেই নিজেকে দেখে মুগ্ধ হলাম। মনে হচ্ছে যেন বসন্ত তার রঙে আমায় রাঙিয়ে দিয়েছে। ফুল ও পাখির মতো আমাকে বসন্ত তার বাসন্তী আবহাওয়ায় ছুঁয়ে গেছে। তানহার ডাকে ভাবনায় ছেদ পড়ে। তানহার দিকে তাকিয়ে দেখি বাসন্তী কালারের গাউন, লাল লিপস্টিক, লাল টিপ, হালকা কাজল দিয়েছে চোখে। সব কিছু মিলে ওকেও অসম্ভব সুন্দর লাগতেছে। হালকা করে ওর গালটা একটু টেনে দিয়ে। আর আমার ছোট্ট বোনটা কি কম সুন্দর নাকি? তাকে তো একদম ছোট্ট পরীর মতো লাগতেছে। আমি যদি ছেলে হতাম না, আজকে তোর নির্ঘাত প্রেমে পড়তাম। হয়েছে, আর পাম মারতে হবে না, আমি জানি তোকে বেশি সুন্দর লাগতেছে। দুজন মিলে ঝগড়া করছিলাম, তখনই এমনিতেই আমার দুই মেয়ে মাশাল্লাহ অনেক সুন্দর, আর আজকে তো আমার দুই মেয়েকে অসম্ভব সুন্দর লাগতেছে। কথা বলতে বলতে আমি আমাদের দিকে এগিয়ে আসে। তারপর চোখ থেকে কাজল নিয়ে আমাদের দুজনের কানের নিচে লাগিয়ে দেয়। কারণ নজর যেন না লাগে আমার মেয়েদের উপর। কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে রাখলাম, কিন্তু বেশি কতক্ষণ লজ্জা পাইলে তো হবে না, তাহলে আমাদের মেলায় যেতে দেরি হয়ে যাবে। তার থেকে ভালো লজ্জা ত্যাগ করি। অবশেষে লজ্জা ত্যাগ করে বললাম, আচ্ছা আম্মি, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা তাহলে এখন যাই। আচ্ছা যাও, তাড়াতাড়ি বাসায় চলে আসবে কিন্তু। কেমন?
আচ্ছা আম্মি, বাই। বাই আম্মি। জিহাকে ওদের বাড়ির সামনে থেকে নিয়ে আমরা তিনজনে মেলায় চলে আসলাম। জিহা আর আমি একই রকম সাজে সেজেছি। জিহাকেও খুব সুন্দর লাগতেছে। মেলার মধ্যে অনেকেই প্রায় আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। মেলায় আমরা অনেকক্ষণ ঘুরলাম। তানহা তো খুশিতে আত্মহারা। আমরা অনেক অনেক জিনিস কিনলাম, ফুচকা খেলাম। মেলায় এসে ফুচকা না খাওয়া মানে মেলায় আসা বৃথা। আমার বেশ কিছুক্ষণ ধরে মনে হচ্ছিল কেউ আমাদের অনুসরণ করতেছে। প্রথমে মনের ভুল ভেবে বাদ দিলেও এখন মনে হচ্ছে সত্যি কেউ আমাদের অনুসরণ করতেছে। এই জিহা, জিহা, কি হয়েছে? শোন না, আমার মনে হচ্ছে কেউ আমাদের ফলো করতেছে। আমি একটা জানিস বুঝি না, চাচু আর আন্টি তোকে এখনো বাসায় রেখেছে কেন? মানে? তোকে তো আরও আগেই মেন্টাল হাসপাতালে পাঠানো দরকার ছিল। আমিও এটা বলি কিন্তু আম্মি আব্বু বুঝে না। তানহা, বাসায় যাই, তারপর তোকে বুঝাবো কে যাবে আর কে থাকবে। আমি আর 1 মিনিটও এখানে থাকবো না। চল বাসায় চল। আপনি প্লিজ প্লিজ আর একটু থাক, প্রমিস তোকে আর কিচ্ছু বলবো না। বললাম না আর 1 মিনিটও থাকবো না। এইমাত্র তো আসলাম, আর একটু পরে যাই। তোরা থাক, আমি যাচ্ছি গা বলে হাঁটা শুরু করলাম। দূর, আমার আগে বোঝা উচিত ছিল কোনো এলিয়েনের সাথে ঘুরতে যেতে নেই। তারপর তিনজনে মিলে একটা গাড়ি করে বাসায় চলে আসলাম। জিহা আর তানহা দুজনেই সারা রাস্তা মুখ বেচার মতো করে রাখছিল। আসলে আমার সেইখানে খুব ভয় করছিল। মনে হচ্ছে কেউ আমাদের ফলো করছে। তাই তো বাহানা খুঁজে মেলা থেকে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি। শরীরটা অনেক দুর্বল লাগতেছে। শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি। এমন সময় মোবাইলের স্ক্রিনে চোখ পড়তে আমার চোখ কপালে উঠে গেল। আজকে 13 ফেব্রুয়ারি, তার মানে কালকে ভ্যালেন্টাইন ডে। আর আমি তো জান্নাতদের চ্যালেঞ্জ করছিলাম 14 ফেব্রুয়ারি আমি ওই ছেলেকে মানে রাহাত স্যারকে প্রপোজ করব। যদি অ্যাকসেপ্ট না করে তো আমি আর ওনার সামনে যাব না। মনের ভিতর একটা ভয় করতেছে। ইস, কেন যে তখন এই কথাটা বলতে গেলাম। রাগের মাথায় আমি কি যে বলি না বলি নিজেই জানি না। ওই যে কথায় আছে না, রেগে গেলে তো হেরে গেলে। মাথার ভিতর একরাশ চিন্তা নিয়ে শুয়ে আছি। কালকে কি হবে? স্যার কি আমার রিজেক্ট করে দিবে? ওনার প্রতি যে আমার ভালো লাগা, ভালোবাসা, চিন্তা, আবেগ সব মিথ্যা হয়ে যাবে। জানি না কাল কি হবে। সত্যি আমার অনেক ভয় করতেছে। যাই হোক, কালকেরটা কালকে দেখা যাবে। এখন ঘুমাই। সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে ক্লাসের জন্য বের হলাম। প্রত্যেক দিনের মতো আজও জিহা আর আমি একসাথে রিক্সা উঠলাম। ফারহা, তোর কি মনে আছে জান্নাতদের কি বলেছিলিস? সামনের দিকে তাকিয়ে কথা বলছিলাম। জিহার কথা শুনে ওর দিকে তাকালাম। মনে আছে। তার মানে তো সত্যি সত্যি স্যারকে আজকে সবার সামনে প্রপোজ করবি? দেখ, স্যারকে কিন্তু এই পর্যন্ত অনেক মেয়ে প্রপোজ করেছে, কিন্তু সবাইকে রিজেক্ট করেছে। কিন্তু সবাইটা অন্য ব্যাপার, কারণ ওরা তো তোর মতো সবার সামনে করে নাই। তুই তো সবার সামনে প্রপোজ করবে, ভেবে দেখ। জিহার কথাই যেন আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠছে। না জানি আজ কি হবে। আসলেই তো, স্যার যদি আমার সবার সামনে অপমান করে তখন তখন কি করব আমি? আজকে যদি উনি আমার রিজেক্ট করে তাহলে আমি জীবনে কখনো ওনার সামনে যাব না। কোন মুখেই বা যাব? চক্ষু লজ্জা বলেও তো একটা কথা আছে, তাই না? চুপ করে রইলাম।
ক্লাসে ঢোকার সাথে সাথে জান্নাত, তানিয়া, তাসমিম, ফাহমিদা আরও অনেকে সবাই মিলে আমায় ঘিরে ধরলো। মনে হচ্ছে ওদের অনেক দিনের অপেক্ষার অবসান ঘটছে। এই ফারহা, কে বলেছিলি মনে আছে? চ্যালেঞ্জ করছিলা বাবু, মনে আছে? আজকে কিন্তু তোর প্রপোজ করার কথা ছিল ওই ছেলেটাকে। কখন করবা বেপি? সবার এত প্রশ্ন শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল, সাথে ভয়ও বেড়ে গেল। সময় হলে দেখতে পাবি, আমি যখন বলেছি তো করবই, মাইন্ড ইট। এখন সবাই সর সামনে থেকে, ক্লাসে যাব। তারপর সবাই একসাথে বলল আচ্ছা। ক্লাসে বসে আছি, মনের ভিতর ভয় যেন কুড়ে কুড়ে খাচ্ছে। কি হবে আজ? আচ্ছা, স্যার যদি আমার সবার সামনে অপমান করে, আমার আব্বু আম্মিকে ডেকে এনে অপমান করে, তখন তখন কি করব আমি? কি করা উচিত আমার? ওই রকম যদি কিছু করে তাহলে আমি সহ্য করতে পারবো না। কি রে ফারহা, কি এত ভাবনায় আছিস? না, কিছু না। বললেই হলো কিছু না? আচ্ছা, ওই বিষয়টা বাদ দিই, করতে হবে না তোকে প্রপোজ। আমি সবাইকে বলবো, তাও তুই এমন মন খারাপ করে থাকিস না। না রে, এখন এইটা করা ছাড়া আর কোনো উপায় নেই। পরে ওরা সবাই বলবে ফারহা লুজার, যা হবার হবে। আমি যখন চ্যালেঞ্জ নিয়েছি তো করেই দেখাবো। আর তাছাড়া আমি তো ওনাকে সত্যি সত্যি ভালোবাসি, তাই না? একদিক দিয়ে ভালোই হবে, ওনাকেও বলা হয়ে যাবে আমার চ্যালেঞ্জও, তাই না? তোকে বোঝানোই মুশকিল, যা ইচ্ছা কর, আমি কিছু বলবো না। ক্লাস শুরু হয়ে গেছে, এক এক করে ক্লাস শেষ হচ্ছে, আর আমার ভয় বাড়তেছে। কি করব, কি হবে, কিছুই জানি না। অবশেষে রাহাত স্যার ক্লাসে আসলেন। আমি তো রীতিমতো ভয়ে দুয়া দুরুদ পড়া শুরু করে দিয়েছি মনে মনে। না জানি আজকে আমার কপালে কি আছে। স্যার এসেই পড়ানো শুরু করে দিয়েছেন। আসার সময় রাস্তার পাশের দোকান থেকে কিছু ফুল কিনে নিয়েছি। স্যার পড়াচ্ছেন, আমি ভয়ে ভয়ে ফুলগুলো নিয়ে সামনে এগিয়ে গেলাম। হাত পিছনে রেখেছি যাতে স্যার ফুল দেখতে না পায়। একদম স্যারের সামনে চলে আসলাম। পড়া বাদ দিয়ে সবার নজর আমার দিকে। স্যার পড়া বাদ দিয়ে চামড়া দিয়ে তাকিয়ে বললেন, কি ব্যাপার ফারহা, সিট থেকে উঠে আসলে কেন? কিছু বলবে? ভ্যাবাচাকা খেয়ে। না মানে, হ্যাঁ মানে। কি হ্যাঁ না না করতেছ? ঠিক করে বলো, হ্যাঁ নাকি না? স্যারের ধমক শুনে আমার ভয়ের মাত্রা আরও বেড়ে গেল। নিজেকে কন্ট্রোল করে জোরে একদম দম নিলাম। চোখ বন্ধ করে পেছন থেকে হাতটা সামনে বাড়িয়ে দিলাম। আপনি কি আমার স্বপ্নের সেই রাজকুমার হবেন, যাকে নিয়ে আমি আমার স্বপ্নের রাজ্যে রাজত্ব করব? আপনি কি আমার সেই প্রিয়জন হবেন, যে আমার রাগ, অভিমান, ভালোবাসা, ঝগড়া সব কিছুর সঙ্গী? আপনি কি আমার সেই স্বপ্ন হবেন, যা দেখে আমি সারা জীবন কাটাবো? আপনি কি আমার বাবুর আব্বু হবেন? আপনি কি আমার নাতি নাতনির দাদাই নানাই হবেন? আপনি কি আর বলতে পারলাম না। মনে হয় আমার মুখের ওপর কেউ উত্তম মাধ্যম চালাচ্ছে। আমি কিছুই বুঝতেছি না, শুধু আওয়াজটা শুনেছি, ঠাস ঠাস। আপনা আপনি আমার হাতটা মুখে চলে যায়। সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে, কেন হচ্ছে? সব ওদের মাথার উপর দিয়ে যাচ্ছে, সবাই করে তাকিয়ে আছে। এইটুকুনি একটা মেয়ে, সে আমায় এসেছে প্রপোজ করতে। আমি তোমার স্যার হই স্যার। আর তুমি এটা জানো না, স্যার বাবা সমতুল্য। আর সে কিনা তুমি আমাকে প্রপোজ করতেছো? লজ্জা করে নাই তোমার সবার সামনে এই কথাটা বলতে? আমি ছলো ছলো চোখে স্যারের দিকে তাকিয়ে আছি।
আসলে তোমাদের মতো মেয়েরা কলেজে এসে পড়াশোনা করতে না, এইসব ফাজলামো করতে। এই তোমাদের মতো কিছু মেয়েদের জন্য সব মেয়েগুলা খারাপ হয়ে যায়। এইরকম মেয়েগুলোকে কলেজ থেকে বের করে দেওয়াই উচিত। তোমাদের মতো মেয়ের জন্যই কলেজের বদনাম হয়। আমি তোমার স্যার হই, বুঝেছো? তাই এইসব ফাজলামো যেন দ্বিতীয়বার না হয়। স্যার, আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে, বারবার মুছতেছি। চোখে পানি যেন বেহায়া হয়ে গেছে, থামার নামই নিচ্ছে না। চুপ, একদম চুপ। যাও, ক্লাস থেকে বের হয়ে যাও, তোমার ক্লাস করতে হবে না। আমি আর 1 মিনিটও দেরি না করে দৌড়ে ক্লাস থেকে বের হয়ে গেলাম। কান্না করতে করতে বাসায় চলে এলাম। বাসায় ঢুকতেই ফারহা, কি হয়েছে? তোমার চোখ মুখের এই অবস্থা কেন? আমি কিছু না বলে আম্মিকে জাপটে জড়িয়ে ধরলাম। জোরে জোরে কান্না করতেছি। আম্মিও আমায় জড়িয়ে ধরলো। কি হয়েছে আমার মেয়েটার? আম্মি আমায় হালকা করে ধরে নিচ থেকে ছাড়িয়ে নিল। মুখে হাত দিয়ে আমি আম্মিকে কিছু না বলে কান্না করতে করতে রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। আমি অনেকবার ডাকার পরও খুলি নাই। রুমে শুয়ে শুয়ে কান্না করতেছি। স্যারের বলা প্রত্যেকটা কথা ভাবতেই আমার বুকে ছুরির ন্যায় আঘাত করছে। ভালোবাসার মানুষের বলা একটা অপমানকর কথা সহ্য করা কত কষ্ট, সেটা সত্যি বলার ভাষা রাখে না। তার মধ্যে সবার সামনে অপমান করাটা তো আরও কষ্টকর। স্যার সবার সামনে বললেন, আমার মতো মেয়েদের জন্য নাকি সব মেয়েদের বদনাম হয়। আমি কি এতটাই খারাপ, এতটাই ক্যারেক্টারলেস? আমি আর কখনোই স্যারের সামনে যাব না, কখনোই না। জানি না ওনাকে না দেখে থাকতে পারবো কি না, জানি না ওনাকে ছাড়া আমার সময়গুলো কেমন হবে, কিন্তু আমি এটাই জানি কখনো ওনার সামনে যাব না। ওনার সামনে যাব না ভাবতেই বুকের ভিতর একরাশ কষ্ট ভর করতেছে। চোখের জলে যেন চারপাশ ঝাপসা হয়ে যাচ্ছে। ভালোবাসায় কষ্ট আছে, কিন্তু এতটা জানা ছিল না। যত যাই হোক, আমি স্যারের জীবন থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। কখনো ওনার সামনে আমার এই মুখ নিয়ে দাঁড়াবো না। ভাবতেই কান্নায় ভেঙে পড়লাম। কিন্তু আমায় ভেঙে পড়লে হবে না, একটা সিদ্ধান্ত নিতেই হবে। তাই চোখের পানি মুছে নিয়ে নিজেকে শক্ত করলাম। আমি আর আব্বুকে আমার রুমে ডেকে পাঠালাম। কিরে মা, কি হয়েছে? আমিও তো সেটাই বুঝতেছি না। কলেজ থেকে এসে কেমন অদ্ভুত আচরণ করতেছে। কি হয়েছে কিছুই বলছে না। কি হয়েছে ফারহা? তোমার চোখ মুখের এই অবস্থা কেন? কি হয়েছে আমার মাটার? কেউ কিছু বলেছে আমার মেয়েটাকে? তেমন কিছু না আব্বু। আসলে আব্বু, তোমাদের আমার কিছু বলার ছিল। আমিও তো সেটাই বলতেছি। বলো না কি হয়েছে আমার মায়ের। বলো, কি বলবে? তোমরা তো এই শুক্রবার আমার এঙ্গেজমেন্ট ঠিক করেছো, কিন্তু আমি চাই এই শুক্রবার বিয়েটা হয়ে যাক। কি মানে? তোমরা যদি ওদের বাড়িতেই আমার বিয়েটা দিতে চাও, তো এই শুক্রবার বিয়ে দিতে হবে, নয়তো আমি এই বিয়ে করব না। কিন্তু তা কি করে সম্ভব? ওনারা বলেছেন তোমার পড়ালেখা শেষ হলে বিয়েটা হবে। এখন আমি ওনাদের কিভাবে কি বলবো? আমি এত কিছু জানি না। এখানে যদি বিয়ে দিতে হয় তো এই শুক্রবারেই হবে, আর না হয় আমি ওনাদের ছেলেকে বিয়ে করব না। ফারহা, এইটা কোন ধরনের ছেলেমানুষি হচ্ছে? এইটা একটা বিয়ে ছেলেমানুষি করার জিনিস না। মাত্র 4 দিনের মধ্যে কিভাবে এত কিছু করা সম্ভব? তার থেকেও বড় কথা, আমরা এই কথাটা ওনাদের কিভাবে বলবো? আমি তো বললাম, না হয় আমি এই বিয়ে করব না। আর হ্যাঁ, আমি আর কোনো কথাই শুনতে চাই না। এটাই আমার শেষ কথা। বিয়ে হলে এই শুক্রবার হবে, না হলে আমি কখনোই
এই বিয়ে করব না। আচ্ছা, আমি ওনাদের সাথে কথা বলে দেখি কি করা যায়। আব্বু রফিক সাহেবকে কল দিলেন। মনে মনে বললাম, রাগের মাথায়, আব্বু আম্মি তোমাদের আমি কষ্ট দিচ্ছি। ছেলে মেয়েরাই যে এমনি এই মা বাবাকে শুধু কষ্ট দেয়, ওনাদের অনুভূতিগুলো বোঝার চেষ্টাও করি না, তাও ওনারা হাসি মুখে সব মেনে নেন। কিন্তু কি করব, আমার যে এছাড়ার কোনো উপায় নেই। 2 বার রিং হওয়ার পর কল পিক করেন উনি। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বিআই সাহেব? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। বাসার সবাই কেমন আছে? সবাই অনেক ভালো আছে। বিয়ে শুরু হওয়ার আগেই বাড়ি মাথায় তুলছে সবাই মিলে। হা হা হা। ও আসলে বিআই সাহেব, আমাদের একটা কথা ছিল। আরে বিআই বলেন না, কি কথা? যদি আপনাদের কোনো আপত্তি না থাকে, বিয়েটা পরে না হয়ে যদি এখন হয়ে যেত তাহলে ভালো হতো আর কি। একদম আমার মনের কথা বলছেন আপনি। আমিও এটাই চাচ্ছিলাম, কিন্তু আপনারা রাজি হবেন কিনা এই ভেবে বলি নাই। তাহলে এনগেজমেন্টের দিনে বিয়েটা হয়ে যাক। কথাটা মন্দ বলেন নাই। আচ্ছা, আমি সবার সাথে আলোচনা করে তারপর আপনাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওনাদের বলা এক একটা কথা শুনে আমার বুকের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার জীবনটাই কেউ কেড়ে নিচ্ছে। আমি জানি না এরপর কি হবে, কি করব, আমি কিভাবে সামলাবো। পারবো তো সবটা সামলাতে? পারবো তো নিজেকে সামলাতে? মিনিট কয়েক পর রফিক সাহেব আবার কল দেন। ওনারা সবাই রাজি। আব্বুও এই কথাটা শুনে অনেক খুশি হলেন। 2 দিন পর শুরু হয়ে গেছে বিয়ের সব আয়োজন। আর মাত্র কয়েকটা দিন বাকি। এত তাড়াতাড়ি সব কিছু সামলাতে হিমশিম খাচ্ছেন সবাই। সেদিন কলেজ থেকে চলে আসার পর জিহাও অনেকবার কল দিয়েছে, কিন্তু কল রিসিভ করি নাই। কথা বলতেই ইচ্ছা করছিল না। বাধ্য হয়েও আমাদের বাসায় আসে। এসে বিয়ের কথাটা শুনে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে, যাতে এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত না নেই। ব্যর্থ হয়ে বিয়ের দাওয়াত নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই করতে পারিনি। অন্যদিকে রাহাত ফারহার সাথে খারাপ ব্যবহার করার পর থেকেই অনুতাপে ভুগতেছে। কলেজে গিয়ে ফারহাকে অনেক খুঁজে, কিন্তু ওর দেখা মেলে না। মিলবেই বা কী করে? ও তো কলেজে আসে না। মেয়েটা হয়তো খুব কষ্ট পেয়েছে। এইভাবে কষ্ট দেওয়া তার উচিত হয় নাই, কিন্তু একবার যে ক্ষমা চাইবে তার উপায়ও নেই। কলেজে তো আসে না, ক্ষমা চাইবে কি করে? ওর চঞ্চলতা, ঝগড়া, দুষ্টুমি সব যেন রাহাত স্যারের চোখের মাঝে ভাসতেছে। সব কিছুর থাকার মাঝেও রাহাত একটা শূন্যতা অনুভব করতেছে। এই শূন্যতা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। একটু একটু করে দিন আগাচ্ছে, আর আমি যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছি। আজকাল রাহাত স্যারে খুব বেশি মিস করি। এর মাঝে অনেকবার জিয়ানের সাথে কথাও হয়েছে। মাঝে মাঝে রাতের স্বপ্নের মধ্যেও রাহাত স্যারের করা অপমানগুলো দেখতে পাই। তখন নিজেকে খুব ছোট মনে হয়, ইচ্ছে করে মরে যাই, কিন্তু সেটা করতে পারছি না। কারণ আমি দুনিয়ার সাথে সাথে আখিরাতও হারাতে চাই না। তাছাড়া মৃত্যু কখনো কোনো কিছুর সমাধান করতে পারে না। যখনই রাহাত স্যারের করা অপমানগুলো মনে আসে, তখন নিজের প্রতি খুব রাগ হয়। নিজেকে নিজেই ঘৃণা করতে ইচ্ছা করে। এই কয়দিন নিজেকে পুরোপুরি বন্ধ করে রেখেছি রুমের মধ্যে। আমার এই মুখ যে দেখানোর কোনো সাহস যে আমার নেই, তাই বন্দি থাকাই ভালো। এইভাবে দিন যাচ্ছে। আস্তে আস্তে এগুচ্ছে বিয়ের তারিখ, আর ভেঙে যাচ্ছে আমার ভালোবাসা। আজকে আমার গায়ে হলুদ অনুষ্ঠান। সারা বাড়িতে মেহমান ভরপুর। সবার মধ্যে আনন্দের কোনো কমতি নেই, কিন্তু
আমার কেন যেন মনে হচ্ছে আমার দুনিয়াটা একটু একটু থেমে যাচ্ছে। ভালোবাসা না পাওয়ার কষ্ট কতটুকু তা আজকে আমি বুঝতে পারছি। আমি জানি সবটা ভুলে যেতে পারবো কি না, সবটা ভুলে নতুনভাবে শুরু করতে পারবো তো। কিন্তু আমি এইটুকু জানি আমাকে পারতেই হবে। কি রে আপু, তোর আবার কি হলো? সেই কখন থেকে ডেকে যাচ্ছি, তোর তো কোনো খবরই নেই। বল। আচ্ছা আপু, তুই কাকে নিয়ে এত ভাবনায় আছিস? নিশ্চয়ই ভাইয়াকে নিয়ে। চোখ লাল করে তানহার দিকে তাকালাম। এইভাবে তাকাচ্ছিস কেন? ঠিক তো বললাম, বাবা তোকে বোঝা বড়ই মুশকিল। প্রথমে তো বিয়ে করতে যাচ্ছিলি না, আর এখন বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস। কি জন্য এসেছিস বলবি, নাকি থাপড়াইয়া দাঁত ফেলে দেব? ঢং। বলবি নাকি? আমি তোকে তৈরি করে দিতে বলেছি। তো তা না করে এত বকবক করছিস কেন? আজিব। তারপর তানহা আর আমার কয়েকটা কাজিন মিলে আমাকে সাজিয়ে দিচ্ছে, কিন্তু আমার ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমি তো আমার ভাবনায় নিযুক্ত। ওয়াও ফারহা আপু, তোকে যে কি সুন্দর লাগতেছে না, পুরাই হলুদ পরি। হয়েছে তোদের কাজ, এখন এখান থেকে বের হতে পারিস। আমরা বের হব মানে? তোকে সাজিয়েছি কি জন্য? রুমে বসে রাখার জন্য? তোকেও যেতে হবে আমাদের সাথে। আচ্ছা তোমরা যাও, আমি আপুকে নিয়ে আসছি। তানহার কথায় ওরা চলে যায়। আপু চল। চলে আসছিলাম, তানহার কথায় পিছন ফিরলাম। আপু শোন। আবার কি? আপু তোকে খুব মিস করব। বিয়ের পর আর আমাদের বাড়িতে সেরকম আসবি না। কান্না করতেছে তানহা, নিজেকে আর ধরে রাখতে পারলাম না। তানহাকে গিয়ে জড়িয়ে ধরলাম। আমি ভুলে যাবি না তো আপু, প্লিজ তুই সবসময় আসিস। আমি প্রমিস করতেছি আর কখনো তোর সাথে ঝগড়া করব না, আর কখনো তোর ঘুমের আর ডিস্টার্ব করব না। জানিস আমি সবসময় তোর সাথে ঝগড়া করতাম কারণ আমি তোকে খুব ভালোবাসি। তোর সাথে ঝগড়া করতে আমার খুব ভালো লাগে। আমি তোকে খুব খুব ভালোবাসি। আমি আমার পিচি বোনটাকে খুব ভালোবাসি। তানহার কথায় আমার চোখের পানি যেন বাঁধনহারা হয়ে গেছে। তানহাও খুব কান্না করতেছে। ওকে নিজে থেকে ছাড়িয়ে 2 হাত দিয়ে চোখের পানি মুছে দিলাম। দেখি একদম কান্না করবি না। আমি কি আমার কলিজাকে বলতে পারি আমি সব সময় তোর কাছে আসব। আবার আচ্ছা চল নিচে যাই, সবাই অপেক্ষা করতেছে। তানহার চোখের জল মুছে দিয়ে ওকে নিয়ে নিচে চলে গেলাম। সবাই নানা রকম প্রোগ্রামের মাধ্যমে আনন্দ করতেছে। তানহা একবারের জন্য আমার পাশ থেকে সরে যায় নাই। জিহাও আসছে, কিন্তু তেমন কোনো উজ্জ্বলতা নেই ওর মাঝে। নীরব দর্শকের মতো সব কিছু দেখতেছে। এইভাবে কেটে গেল গায়ে হলুদের অনুষ্ঠান। নীল শাড়ি, নীল চুড়ি, নীল টিপ, লাল লিপস্টিক পরেছি। সবাই লাল বেনারসি পরে, কিন্তু জিয়ানের নাকি নীল রং খুব পছন্দ, তাই তো নীলপরি সেজে বসে আছি। আমারও অনেকগুলো ইচ্ছা ছিল বিয়ের সাজ নিয়ে, সেজেছিও, কিন্তু আমি তো অন্য কারো জন্য সাজতে চেয়েছিলাম। কেন তা হলো না? আসলে মানুষ যেটা চায় সেটা পায় না, আর যেটা পায় সেটা চায় না। জানালার ওইদিকে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে আমার ধ্যান ভাঙে। জানালার দিকে তাকিয়ে দেখি, তাতেই আমি পুরাই অবাক হয়ে গেছি। জানালার দিকে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে তাকিয়ে দেখি জাহিদ ভাইয়া দাঁড়িয়ে আছে। জাহিদ ভাইয়াকে এইভাবে দেখে আমার শরীর কেমন জানি ভয়ে শিউরে উঠছে। তাও চাপা হাসি দিয়ে বললাম, আরে ভাইয়া আপনি দরজা দিয়ে না এসে এইভাবে জানালা দিয়ে আসলেন কেন? দরজা দিয়ে আসলেই তো পারতেন। জাহিদ ভাইয়া কথার উত্তর না দিয়ে এক পা করে আমার দিকে এগুচ্ছে। ওনার আগানো দেখে
আমার ভয়ে কলিজের পানি সব শুকিয়ে যাচ্ছে। কি হলো ভাইয়া, চুপ করে আছেন কেন? কথা বলুন। আপনি এখানে এইভাবে কেন এসেছেন? কথা বলছেন না কেন ভাইয়া? জাহিদ ভাইয়া কিছু না বলে আমার একদম সামনেই আসতেছে। আমি পিছুতে পিছুতে দেওয়ালের সাথে এসে ঠেকলাম। উনি তাও আমার সামনে এগোচ্ছে। আগাতে আগাতে একদম আমার সামনে এসে দাঁড়ালেন। তারপর আচমকা পকেট থেকে রুমাল বের করে আমার মুখটা চেপে ধরলেন। আমি অনেক ছাড়ানোর চেষ্টা আর চিৎকার দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবে কিছু করতে আমি সক্ষম হতে পারছি না। আমার অনেকটা দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রমে, তাও নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু বেশিক্ষণ তাও আর করা সম্ভব হচ্ছে না। আমার শরীরের সবটুকু শক্তি আছে সব আস্তে আস্তে লোপ পাচ্ছে। মাথাটা কেমন জানি ঘুরাচ্ছে। তারপর তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে আসে তখন নিজেকে একটা অন্ধকার রুমে আবিষ্কার করলাম। মাথাটা কেমন যেন ধরে আছে। মাথায় হাত দেওয়ার জন্য হাত উঁচু করতেই চোখে পড়ল আমার হাতটা বাঁধা একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কিন্তু জাহিদ ভাইয়া এসব কেন করছেন? ওনার সাথে তো আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তাহলে এইসব ভাবছিলাম, হঠাৎ মনে হলো দরজার দিক দিয়ে আলো প্রবেশ করতেছে। মুখটা স্পষ্ট না হলেও আমি বেশ বুঝতে পারছি এইটা জাহিদ ভাইয়া। ওনাকে দেখে আমার রাগের মাত্রা বেড়ে গেল। এসবের মানে কি? আপনি আমাকে এইভাবে তুলে এনেছেন কেন? আমার কথা শুনে উনি বিকট একটা হাসি দিলেন। মনে হচ্ছে যেন আমি ওনাকে মস্ত বড় একটা জোকস বলেছি। ওনার এইরকম হাসি দেখে আমি অনেক ভয় পেয়ে যাই, সাথে অনেকও রাগও হচ্ছে। কি ব্যাপার, কথার উত্তর না দিয়ে এইরকম পাগলের মতো হাসতেছেন কেন? এইবার ওনার হাসি উদাও হয়ে মুখের রাগ স্পষ্ট ফুটে উঠেছে। তারপর আমার সামনে এসে চুলের মুঠি চেপে ধরেন। থায় আহ করে উঠলাম। তোর এত বড় সাহস, তুই আমাকে পাগল বললি? অবশ্য তোর সাহসটা বরাবরই একটু বেশি, এই জন্যই তোকে আমার এত ভালো লাগে। কিন্তু একটা কথা কি জানিস, বেশি সাহসী হওয়া ভালো না। এই যে দেখ, তোর সাহস বেশি, তাই তুই আমাকে সবার সামনে অপমান করলি, থাপ্পড় মারলি, তোর আশিককে দিয়ে আমার মায়ের খাওয়ালি। এখন এই সাহসটাই তোর জীবনের কাল হলো। আপনি এগুলো কি বলছেন? এইটা নিয়ে তো আমাদের সব মিটমাট হয়ে গিয়েছিল, তারপরও এমন কেন করছেন? মিটমাট? এইটা তো একটা সাজানো নাটক ছিল। ভেবেছিলাম সুস্থ হয়ে তারপর তোকে উচিত শিক্ষা দিব, তার জন্য তোর সাথে আগে বন্ধুত্ব করেছি। কিন্তু মাঝখান থেকে তুই এই বিয়েটা করে আমার সব প্ল্যান নষ্ট করে দিচ্ছিলি। কিন্তু আমি কি তা হতে দিতে পারি? তাই তোকে তুলে নিয়ে এলাম। প্রত্যেকবার বেঁচে যাস, কিন্তু এইবার আমার হাত থেকে বাঁচতে পারবি না। কেউ তোকে বাঁচাতে আসবে না, কারণ সবাই ভাবতেছে তুই বিয়ের আসর থেকে তোর বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছিস। এতক্ষণে হয়তো তোর বাবা মা তোকে ঘৃণা করা শুরু করে দিয়েছে। জাহিদ ভাইয়ের কথা শুনে আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সত্যি কি আমার বাবা মা আমায় ভুল বুঝবে? কিন্তু ওনাদেরও দোষ কি? এটা তো ভাবারই কথা। বরপক্ষ হয়তো আমার বাবা মাকে অনেক অপমান করতেছে। আমার আব্বু এসব সহ্য করবেন কিভাবে? দু চোখ দিয়ে পানি পড়তেছে। কি ব্যাপার, বিলাপ করতেছিস কেন? এখনো তো কিছুই করি নেই, তার মধ্যে এত বিলাপ? পরের জন্য কিছু রাখ। এইবার শুধু দেখ, আমি তোর এমন অবস্থা করব না যে তুই সারা জীবন আমার পায়ের কাছে ঘোরাঘুরি করবি। সারা জীবন তোকে আমি আমার কৃতদাসী করে রাখবো। জিহাদ ঠিকই বলেছিল, তুই কখনো শুধরানোর না। আমারই ভুল হয়েছে জিহার কথা না শুনে তোকে বিশ্বাস করে। কথায় আছে না, কুকুরের লেজ সারা জীবন সুরঙ্গের মধ্যে থাকলে কখনো সোজা হয় না। তুইও ঠিক তেমন, যাই হয়ে যাক কখনো শুধরাবি না। কিন্তু তুই, আর বলতে পারলাম না, জোরে একটা থাপ্পড় মেরে দিল।
এত জোরে মেরেছে যে ঠোঁট কেটে গিয়ে রক্ত পড়ছে। আমার কথা শুনে জাহিদ ভাইয়া হিংস্র জানোয়ারে পরিণত হয়েছে। তুই এখনো বড় বড় কথা বলছিস? আর কি বললি আমি কুকুর? তো দেখ আজকে এই কুকুর তোকে কি করে। অন্যদিকে বর চলে এসেছে বিয়ের কাজ শুরু করার জন্য। ফারহাকে নিয়ে আসলে ফারহার রুমে না দেখে সবার মাথায় যেন বাজ পড়ল। এই কথাটা সবার মাঝে আস্তে আস্তে ছড়িয়ে পড়ল। সবার মুখে একটাই কথা, ফারহা পালিয়েছে। আজকে দুদিন ধরে যাকে নিয়ে সবার কোনো আনন্দ সীমা ছিল না, এখন তাকে নিয়ে বাজে বাজে কথা বললে কেউ একবারও ভাবছে না। এটাই মানুষের নীতি। ফারহা পালিয়েছে এই কথাটা বরের কানেও যায়। বরটা আর কেউ না, রাহাত ছিল। রাহাত আর জিয়া মিলে এসব প্ল্যান করেছে। রাহাত আর জিয়া হচ্ছে একে অপরের কাজিন। রাহাত সেদিন ফারহাকে এইভাবে অপমান করতো না যদি না জানতো সে ফারহার বন্ধুর সাথে বাজি ধরে তার ভালোবাসার প্রকাশ করতেছে। রাহাত চাইলেও ফারহার থেকে ক্ষমা চেয়ে নিতে পারত, কিন্তু সেটা করেনি, কারণ ও হয়তো ফোনে জিয়ান আর রাহাতের কণ্ঠ বুঝে যেত। রাহাত তো চেয়েছিল ফারহাকে সারপ্রাইজ দিতে। জিয়া আর রাহাত যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না যে ফারহা পালিয়েছে। রাহাত বিয়ের আসর থেকে দৌড়ে ফারহার রুমে গেল। জিয়া ফারহার মা বাবাকে সামলাচ্ছে। সবার মুখে এত এত বাজে কথা শুনে উনিরা অনেকটা ভেঙে গেছে। ফারহার আম্মি আর তানহার কান্না করছে। ফারহার আব্বু একদম নিস্তব্ধ হয়ে আছে। রুমে এসেই দেখি ফারহা নেই। বুকটা কেমন জানি একটা শূন্য মনে হচ্ছে। কিন্তু ফারহা পালাবে কেন? ও তো আমাকে ভালোবাসতো, আর আমি ওকে ইগনোর করাই তো এই বিয়েটা করতেছে। তাহলে পালাবে কেন? মাথায় নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হঠাৎ একটা ঘড়ি চোখে পড়ল, নিচে পড়ে আছে। হাতে তুলে নিলাম, দেখি ঘড়িটার বেল ছিঁড়ে গেছে। হাতে নিয়ে দেখছিলাম। আন্টি আর চাচুকে সামলাচ্ছিলাম, তখন দেখি রাহাত ভাইয়া একটা ঘড়ি হাতে নিয়ে দেখতেছে। এরকম একটা ঘড়ি তো জাহিদ ভাইয়ার হাতে দেখেছিলাম আমি। তার মানে এই জাহিদটা কিছু করে নাই তো? ভাইয়া দেখি এই ঘড়িটা আপনি কোথায় পেলেন? কি হলো জিহা, এটা কার? ভাইয়া এরকম একটা ঘড়ি আমি জাহিদ ভাইয়ের হাতে দেখতেছি। কি? তার মানে জাহিদ? রাহাত আর 1 মিনিটও দেরি না করে সেখান থেকে চলে আসে। বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, আব্বু বিশ্বাস করো, আমি চাই নাই সবার সামনে তোমাদের এইভাবে অপমান করতে। আমি কারোর সাথে পালাই নাই বাবা, বিশ্বাস করো। আমার একটা কাজ পড়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে যেতে হয়েছে। বিশ্বাস করো, আমি তোমাদের কষ্ট দিতে চাই নাই। আমাকে ক্ষমা করে দাও আব্বু। কাজ? বাবা মাকে মিথ্যা বলতে শিখছিস তাই না? খুব বড় হয়ে গেছিস তাই না, যার কারণে বাবা মার থেকে কথা আড়াল করতেছিস? এত বড় কথা আমাদের থেকে লুকিয়ে গেলি? মানে বাবা, সত্যি আমার কাজ হয়েছে, থাক, আর মিথ্যা বলতে হবে না। জিহা আমাদের সব বলেছে। আমরা কি তোর পর নাকি যে এই কথাগুলো বললি না? না আব্বু, তেমন কিছুই না। তোমরা শুধু শুধু চিন্তা করবা তাই কিছু বলি নাই। আচ্ছা বাদ দাও না আব্বু। আপু তুই ঠিক আছিস তো? তোর কিছু হয় নাই তো আপু? এই যে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে তোর মতো বোনের ভালোবাসা, আব্বু আর আম্মির দোয়া সব সময় আমার সাথে আছে, সেখানে কোনো শয়তান আমার কিছু করতে পারবেই না। না রে মা, আমরা কিছুই না। পুরোটাই আল্লাহর রহমত আর জিয়ানের ভালোবাসা। জিয়ান না থাকলে আজ কি যে হতো। আজ আমি একটা কারণে নিশ্চিত হলাম, আমার মেয়েটাকে একজন ঠিক মানুষের হাতে তুলে দিতে পারবো, যে আমার মেয়েকে সব কিছুর বিনিময়ে ভালো রাখবে। বাবার কথাগুলো যেন আমার চুলের উপর দিয়ে যাচ্ছে। বাবা, তোমার হয়তো বুঝতে ভুল হয়েছে। তোমরা তো জানোই না, জিয়ান না, রাহাত স্যার আমাকে বাঁচিয়েছেন। এই কথাটা না হয় তোমাদের না জানাই থাক। আমি আর তোর মা খুব নিশ্চিত থাকবো ওর হাতে তোকে তুলে দিয়ে। আম্মির কথা বলতেই মনে আসলো
এখানে আসার পর থেকে আম্মিকে একবারও দেখি নাই। হ্যালো বন্ধুগণ, আজকের ভিডিওটি প্রেজেন্ট করেছেন আমাদের এক ভাঙাগড়া শিল্পী সাইম খান, যেখানে তার নিজের কণ্ঠে গাওয়া গানগুলো তার সাইম খান নামক ইউটিউব চ্যানেলটিতে নিয়মিত আপলোড করে থাকে। আশা করি গানগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা স্ক্রিনের উপর যে আই বাটনটি দেখতে পাচ্ছেন এই আই বাটনে ক্লিক করে এক্ষুনি চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। আম্মি, আব্বু, আম্মি কোথায়? আসার পর একবারও আমার কাছে আসলো না। আব্বু, চুপ করে আছো কেন? কিরে তানহা, বল আম্মি কোথায়? ফারা, শোন, আমি বলতেছি। বল জিহা, আমার আম্মি কোথায়? আসলে আন্টি তো কিডন্যাপিং এর কথা শুনে একটু অসুস্থ হয়ে গেলেন। আম্মি অসুস্থ? চিন্তা করিস না, আন্টি একদম ঠিক আছেন। দুর্বল হওয়ার কারণে ডক্টর ইনজেকশন দিয়ে গেছেন ওনাকে। একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। আম্মির কথা শুনে খুব কান্না পাচ্ছে। আজ আব্বু আম্মি আমার জন্য কতটা সহ্য করলেন। আজ নিজের কাছেই নিজেই অপরাধী হয়ে গেলাম। নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না আমি। হঠাৎ কেউ একজন আমার চোখের পানি মুছে দিলেন। তাকিয়ে আমি পুরাই অবাক। ইনি তো জিয়ানের আম্মু। আন্টি, আপনারা জান নাই? মেয়ের বিপদের কথা শুনে কি কোনো বাবা মা বাসায় গিয়ে আরামে থাকতে পারে? আন্টির কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমরা চলে গেলে তোদের বিয়ে দিবে কে? বিয়ে? বিয়ে, তোমার আর জিয়ানের বিয়ে। আমি অবাক হয়ে ওনাদের দিকে তাকিয়ে আছি। তাও কি শেষ রক্ষা হলো না? বিয়ে কি হয়ে যাবে? অনেক বাধা বিপত্তি তোমরা ফিরে এসেছো, তোমাদের তো বিয়ে হওয়ারই কথা। আজকে বিয়ে হবে আমার মেয়ের আর জিয়ানের সাথে, যে আমার মেয়ের জন্য একদম পারফেক্ট। সারা দুনিয়া খুঁজে এমন ছেলে পাবো না আমার মেয়ের জন্য। জিনহা, তা না, তোমরা ভাড়াকে নিয়ে যাও, আবার নতুন করে তৈরি করে দাও। জিহা আর তানহা ফারহাকে নিয়ে রুমে চলে আসলো সাজানোর জন্য। অন্যদিকে রাহাত কোনোভাবেই নিজের রাগ কমাতে পারছে না। জাহিদকে এইভাবে মেরেও ওর রাগ কমে নাই। রাগ করে এক কোণে বসে আছে। কিছুক্ষণ পর ওদের বিয়ে হয়ে গেল। বিদায়ের সময় ফারহা অনেক কান্না করেছে। বাবা, জিহা আর তানহা জড়িয়ে ধরে। প্রত্যেকটা মেয়ের এই দিনটা নিয়ে যেমন অনেক স্বপ্ন থাকে, ঠিক তেমনি লুকানো কষ্ট ও ভয় থাকে। থাকবেই না কেন? আজকে থেকে নিজের আপন মানুষগুলোকে ছেড়ে যাওয়ার কষ্ট, নতুন ঘর, নতুন মানুষ, সব কিছুই নতুন। পারবে তো সব কিছুর সাথে মানিয়ে নিতে? এই ভয়টা সব মেয়ের মনেই থাকে। তার মধ্যে ফারহা আরও বেশি কষ্ট হচ্ছে, কারণ তার বিদায়বেলা মাকে দেখতে পারে নাই। নিজের ভালোবাসার মানুষটার থেকে আজকে অনেক দূরে সরে গেছে। চাইলেও আর কখনো ফিরে যেতে পারবে না তার কাছে। সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসলাম। সারা রাস্তা কান্না করতে করতে আসলাম। সবার জন্য খুব কষ্ট হচ্ছিল, বিশেষ করে আম্মির জন্য। এত কান্না করতেছি, কিন্তু এই জিয়ান রামছাগলটা কিছুই বলছে না। বাসায় পৌঁছানোর পর সবাই মিলে নানা রকম আনুষঙ্গিকতার মাধ্যমে সব কাজ শেষ করেন। এখন রাত 12টা বাজে। একটা রুমে বসে আছি, যাকে বলে বাসর ঘর। নানা রকমের ফুল দিয়ে সাজানো। সবার এই রাত নিয়ে অনেক স্বপ্ন থাকে, আমারও ছিল, কিন্তু সেটা অন্য একজনের জন্য। আমার সমস্ত ভাবনা জুড়ে শুধু ইনিই ছিলেন। পারবো তো সব ভাবনা ভুলে যেতে? ছি ছি, আমি এইসব কি ভাবছি? আমি এখন অন্য একজনের বউ। এখন এসব ভাবাও আমার জন্য পাপ। একজনের বউ হয়ে অন্যজনের কথা ভাবা যে কতখানি পাপ। কিন্তু আমি কি করব? ভুলতে যে পারছি না। আমার সময় চাই। আমার সময় চাই। সময় পারবে আমাকে সব ভুলিয়ে দিতে। জানি এত সহজ নয়,
তাও আস্তে আস্তে সময়ের সাথে বদলে যায়। আমিও হয়তো ভুলতে পারবো। আজকে জিয়ান থেকে আমি সব চেয়ে নিব, যাতে আমি নিজেকে প্রস্তুত করতে পারি। এসব ভাবছিলাম, কারো আসার শব্দ শুনে বুকের ভিতরটা একটা মোচড় দিয়ে উঠল। একটু নড়ে চড়ে বসলাম। দরজা খুলে যে ভিতরে ঢুকলো তাকে দেখার জন্য মুখ তুলে আমি হাঁ হয়ে আছি। জোরে চিৎকার দিয়ে বললাম, আঙ্কেল আপনি? ফারহা কথা শুনে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে রাহাত। রাহাত বিষয়টা বুঝে ওঠার জন্য চারপাশ তাকিয়ে দেখছে কেউ আছে কিনা। না, কেউ তো নেই। তাহলে কি ব্যাপার, আপনি আমার কথা উত্তর না দিয়ে এভাবে চোরের মতো এদিক ওদিক উকি দিচ্ছেন কেন? আঙ্কেলকে? কেন আপনি? এখানে আপনি ছাড়া আর কেউ আছে নাকি? ওয়ার্ডি? ভুল বললাম নাকি? আপনি নিজেই তো বলেছিলেন যে আপনি আমার বাবার মতো। বাবার মতো, কিন্তু বাবা তো নয়, তার মানে আঙ্কেল। তোমাকে তো আমি... আমাকে কি করবেন আপনি? ভুলে যাবেন না, এইটা আমার শ্বশুর বাড়ি। বাই দ্য ওয়ে, আপনি এখানে কি করছেন? লিসেন, এটা আমার বাড়ি। এই বলে রাহাত ওয়াশরুমে চলে গেল। মানে কি? এইটা যদি রাহাত স্যারের বাড়ি হয়, তাহলে আমার শ্বশুর বাড়ি কোথায় গেল? আর উনি এই রুমের ওয়াশরুমে গেলেন কেন? আর জিনিয়াটাই বা গেল কোথায়? এই ছেলে তো দেখি আস্ত একটা হাদারাম। এতক্ষণ হয়ে গেল এখনো আসছে না কেন? আর এদিকে তার রুমে অন্য কেউ ঢুকে বসে আছে। অসহ্য। ফারহা কথাগুলো ভাবছে আর রুমের মধ্যে পায়চারি করতেছে। কিছুক্ষণ পর রাহাত বের হলো। ফারহা কিছু বলার আগে ধূপ করে খাটের মধ্যে শুয়ে পড়ে। এইটা দেখে ফারহার চোখ কপালে উঠে গেল। কি হচ্ছেটা কি? আপনি এখানে শুয়েছেন কেন? কি হলো, চুপ করে আছেন কেন? উঠুন বলতেছি, উঠুন। এইটা কোন ধরনের অসভ্যতামি? সেটাই তো, এটা কোন ধরনের অসভ্যতামি তোমার? এত রাতে চেঁচামেচি করছো কেন? নতুন বউ এইভাবে চেঁচাচ্ছে, এটা মানুষ শুনলে কি বলবে? আমার অসভ্যতামি মানে? চেঁচাবো না তো কি করব? আপনি এই রুমে শুয়েছেন কেন? আজব, আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে? আপনার রুম মানে? এইটা আমার স্বামীর ঘর। আচ্ছা, আমার স্বামী কোথায়? আপনি ওর সাথে কিছু করেন নাই তো? বাসর ঘরে নিজের বউ আরও একটা স্বামী খুঁজতেছে। আল্লাহ, নেহাত আমি ভালো ছেলে দেখে কিছু বলতেছি না। অন্য কেউ হলে এতক্ষণে তোমার কানের নিচে দুটো মারতো। স্বামী মানে আপনার? আমার সাথেই তোমার বিয়ে হয়েছে, মানে আমি তোমার স্বামী। কিন্তু আমি তো আপনাকে বিয়ে করি নাই। আমি তো জিয়ানকে বিয়ে করেছি। জিয়ানও আমি, রাহাতও আমি। বাসার সবাই আমাকে জিয়ান বলে ডাকে, বুঝেছো? ওর কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেছে। মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। এত অবাক হওয়ার কিছু নেই, মায়ের পছন্দ তাই বিয়ে করতে রাজি হয়েছি। ভেবেছিলাম কিছুদিন যাওয়ার পর বলবো বিয়ে করব না, কিন্তু তুমি তো তা হতেই দিলে না। তোমায় এই শুক্রবারই বিয়ে করতেই হবে। নিজের হাতে নিজের জীবনটা তেজপাতা করে দিলাম তোমার মতো পাগলিকে বিয়ে করে, যে কিনা বাসার ঘরে জামাইকে জিজ্ঞাসা করে আমার স্বামী কোথায়। ওনার কথাগুলো শুনে মাথা পুরো আগুন হয়ে গেল। বজ্জাত বলে কিনা আমি পাগলি, আমার জন্য জীবন তেজপাতা হয়ে যাবে। হায় হায়, এটা আমার কি হলো? আরে আবার কি হলো? আমার কপাল পুড়েছে, কপাল। বাবা, তুমি আমার সাথে এটা করতে পারলা? শেষে কিনা একটা আঙ্কেলের সাথে আমার বিয়ে দিয়ে দিলা। কি বললে? আঙ্কেল বলেছি, আঙ্কেল। আর একবার বলো তো দেখি। একবার কেন, 1000বার বলবো, আঙ্কেল আঙ্কেল। আরে বাবারে, এই রাক্ষস তো দেখছি কেঁপে গেছে।
এভাবে লাল চোখ করে তাকিয়ে আমার দিকে এগোচ্ছে কেন? এখন আমার কি হবে? আমার দিকে এগোতে এগোতে আমায় একদম দেয়ালের সাথে এসে ঠেকালেন। কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বললেন, কি হলো, ভয় পাচ্ছ কেন? ওনার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে। কেমন একটা শিহরণ বয়ে যাচ্ছে আমার শরীরে। বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করতেছে। মুখ দিয়ে যেন কথা বের হচ্ছে না। কথা বলতেছো না কেন? তখন কি কি জানি বলছিলে, আমি চোর, অসভ্য, আঙ্কেল। এখন চুপ করে আছো কেন? আপনি এত কাছে আসতেছেন কেন? কথা বলো। কেন, ভুলে গেলে নাকি? আজকে না আমাদের বাসর রাত? বাসর করতে হবে না? বাসর? বাসর। আবার কি? আমি বাসর করব না। আল্লাহ, দেখো তোমার মতো বাচ্চা মেয়ের সাথে আমার বাসর করার কোনো ইচ্ছে নেই। যাও, চেঞ্জ করে পড়তে বসো। পড়বো? তাও বাসর রাতে? তুমি তো বাসর করবা না, তাই পড়তেই হবে। মোট কথা দুইটা অপশন, এক বাসর করবা, না হয় পড়বা। কোনোটাই করব না। তাহলে আমি জোর করেই। না না, পড়বো। বাবা, একে বিশ্বাস নেই, পড়াই ভালো। আরে বাহ, আমি তো বই আনি নাই। জানতো, এবার কি করবা? বলছিলাম কি আঙ্কেল, না মানে স্যার, আমার বইগুলো তো সাথে করে নিয়ে আসি নাই, পড়বো কিভাবে? ইনোসেন্ট ভাব নিয়ে বললাম। কে বলেছে আনো নাই? তানহা তো নিজ দায়িত্বে সবগুলো বই গাড়িতে তুলে দিয়েছে। নিজের বোন যদি শত্রু থাকে তাহলে আর কি লাগে? এই তানহাকে তো আমি খবর করে ছাড়বো। থামবার মতো দাঁড়িয়ে না থেকে যাও, ফ্রেশ হয়ে পড়তে বসো। অসহ্য। ফ্রেশ হয়ে এসে পড়তে বসেছি, ঝিমুচ্ছি আর পড়তেছি। আর শয়তানটাকে দেখেন কি আরামে ঘুমাচ্ছে। আল্লাহ, এই ছিল আমার কপালে? শেষে কিনা বাসর ঘরের স্বামী আমায় পড়াতে বসাইছে। এই জামাই যেন আমার শত্রু, কপালেও জোটে না। তবে একটা জিনিস ভালোই হয়েছে, যাকে ভালোবেসেছি তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। কিন্তু আমি এত সহজে সবটা মেনে নিব না। উনি আমার ভালোবাসাকে অসম্মান করেছে সবার সামনে। এর শাস্তি ওনাকে পেতেই হবে। ভাবতে ভাবতে আর পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছি খবরই নেই। আমার আবার কাজ কম, ভাবনা বেশি, যাকে বলে অকর্মা। মনে হচ্ছে আমার গায়ে বৃষ্টির পানি পড়তেছে, মানে শুয়ে শুয়ে বৃষ্টিতে ভিজতেছি। স্বপ্ন ভেবে ঘুমানোর চেষ্টা করতেছি, কিন্তু না, স্বপ্নের বৃষ্টি যেন থামছেই না। আস্তে করে চোখ খুলে তাকিয়ে দেখি আমি সত্যি সত্যি পানি পড়তেছে। অবস্থা বোঝার চেষ্টা করতেই দেখি রাহাত স্যার আমাকে কোলে নিয়ে ওয়াশরুমের ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছেন। আপনারাই বলুন, সকাল সকাল এসবের কোনো মানে হয়? কি হচ্ছেটা কি? কেন? তোমার ঘুম ভাঙাচ্ছি অ্যান্ড গোসল করাচ্ছি। এত সকালে কেউ গোসল করে? করে, তুমিও করবা এইবার থেকে প্রতিদিন। আঙ্কেল, না মানে স্যার, এটা কোন ধরনের কথা? সবাই মিলে নাস্তার টেবিলে বসে আছি, কিন্তু জান্নাত নেই। নিয়ম অনুযায়ী আজকে আমাদের বউ ভাত। কি ব্যাপার জিয়ান, তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? কেন আম্মু? কলেজে। আমার সাথে ফারহাও যাবে। জিয়ান, তুমি কি পাগল হয়ে গেছো? আজকে তোমার বউ ভাত আর তুমি বলছো কলেজ যাবা, তাও ফারহাকে নিয়ে? জিয়ান, এসব কি বলতেছো তুমি? ফারহা, তোমার খাওয়া শেষ? হুম। তো বসে আছো কেন? যাও, ওপরে যাও, গিয়ে রেডি হয়ে নাও। আন্টির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। কি হলো, যাও। কোনো একটা
সব সময় রাগ দেখায়। কালকে বিয়ে হলো, আজকে নাকি কলেজে যাব। আরে বাবা, কলেজ গেলে বিয়ে করলাম কেন? মানুষ তো পড়াশোনা না করার জন্য বিয়ে করে, কিন্তু আমার কপাল দেখুন, বিয়ের পরের দিন কলেজে যাওয়ার জন্য জামাই ধমক দিচ্ছে। আজব। ওখানে থেকে রুমে চলে আসলাম। জিয়ান, এইটা কোন ধরনের পাগলামো? বিয়ের পরের দিন কলেজে গেলে লোকে কি বলবে? আম্মু, লোকে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তাছাড়া বিয়েটা যখন ফারহার জেদের জন্য হয়েছে, তার জন্য আমরা তো অবশ হতে পারি না, তাই না? আমি চাই ফারহা আগে পড়াশোনা শেষ করুক, তারপর নতুন করে আবার সব করব। আমি চাই না এত বাচ্চা বয়সে ফারহা এসব কিছুতে জড়িয়ে যাক। এই না হলে আমার ছেলে। সেটা না হয় বুঝলাম, কিন্তু কোনো কিন্তু না আম্মু। ফারহা না হয় বাচ্চা মানুষ, কিন্তু আমরা তো বাচ্চা না। আমাদের সবটা বুঝতে হবে। আচ্ছা যাই হোক, বাদ দাও সে কথা। আমার মনে হয় ফারহার পরিবারও এই নিয়ে কোনো দ্বিমত করবেন না। নিচে এসে দেখি সবাই কি নিয়ে যেন আলোচনা করতেছেন। আমাকে দেখে থেমে গেল। আরে ফারহা, তুমি রেডি হয়ে আসলে কেন এই পাগলের কথায়? দেখ জিয়ান, তুই কলেজ যাওয়ার আছে যা, কিন্তু ফারহা আজকে কলেজে যাবে না। আম্মু, আমি কোনো কথা শুনতে চাই না, যেটা বলছি সেটাই। আচ্ছা ঠিক আছে, আজকে যেতে হবে না, কিন্তু কালকে থেকে না করতে পারবা না কিন্তু। ইয়াহু, আজকে কলেজে যেতে হবে না। মনে হচ্ছে একটা ডান্স দেই, কিন্তু পারলাম না, কারণ শ্বশুরবাড়ি বলে কথা। আঙ্কেল আর স্যার চলে যাওয়ার পর আমি আন্টিকে জড়িয়ে ধরলাম। আন্টি, আপনি না খুব ভালো। কি বললে? আরে বাবারে, আন্টি এত রেগে গেলেন কেন? আমি খারাপ কিছু বলেছি নাকি? কি হলো আন্টি? আবার না মানে বুঝতেছি না তো, কেন রাগ করতেছেন? আমি কি তোমার এখনো আন্টি রয়ে গেছি নাকি? এই মাকে তোমার পছন্দ হয় নাই? না আন্টি, তেমন কি না, মানে আম্মু তেমন কিছুই না। অভ্যাস হতে একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, যত পারো সময় নাও, কিন্তু আমি আন্টি অ্যালাউ করব না। এমা, এইটা কেমন কথা? তাহলে সময় নিয়ে আর লাভটা কি হলো? জানি না, বাট এটাই ফাইনাল। আচ্ছা বাবা, ঠিক আছে। মনে থাকে যেন। আচ্ছা আম্মু, জান্নাতকে দেখছি না যে, ও কোথায়? না, মহারানীর কথা আর বলিও না, পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর কি করবে? মা তুমি গিয়ে একটু দেখো। মা তুমি গিয়ে একটু দেখো তো, ঘুম ভাঙাতে পারো কি না। আচ্ছা আম্মু, যাচ্ছি। রুমে গিয়ে দেখি মহারানী কি আরামে ঘুমাচ্ছে। নিজের জল্লাদ ভাইটাকে দিয়ে আমার আরামের ঘুম হারাম করে নিজে কি সুন্দর ঘুমাচ্ছে। দাঁড়াও চান্দু, তোমার মজা বোঝাচ্ছি। একটা কাগজ নিয়ে ওর কানের মধ্যে সুরসুরি দিচ্ছি। ঘুমের মধ্যে বিরক্তি নিয়ে যা লুক বানিয়েছে দেখেই আমার হাসি পাচ্ছে। বেচারি মনে হয় আমার মতো স্বপ্ন দেখতেছে, ভাবছে। আমি থামবার নাম নিশানা নিচ্ছি না, অনবরত শ্বশুরি দিয়েই যাচ্ছি। এক পর্যায়ে বেচারি রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আমাকে দেখে একটা চাপা বিরক্তিকর হাসি দিল। ওর অবস্থা দেখেই আমার হাসি পাচ্ছে। ভাবি, কিছু বলবা? তোমায় আম্মু ডাকতেছে। উফ, এই আম্মুটা না সবসময় এমন করে, ধুর, ভাল লাগে না। বকতে বকতে জান্নাত ওয়াশরুমে চলে গেল, আর আমি হাসতেছি। সারাদিন আম্মু আর জান্নাতের সাথে গল্প করে কাটাই দিছি। জিহা একবার আসছিল, কিন্তু আমি কোনো কথাই বলি নাই ওর সাথে। ওরা আমার সাথে যা করেছে আমি কখনোই ভুলবো না। ও অনেকবার মাপ চেয়েছে, কিন্তু আমি কোনো কথাই বলি নাই। যখন কাছের মানুষ থেকে কষ্ট পায় মানুষ, তখন নিজেকে সব থেকে বেশি অসহায় মনে হয়। জিহা আমার থেকে সবচেয়ে কাছের বন্ধু ছিল, সেও আমায় ঠকিয়েছে। চাইলেও
পারবো না ওদের করা সব অপমান ভুলে যেতে। প্রতিদিন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন